আসসালামু আলাইকুম। চলে আসলাম সবার অনেক অনেক পছন্দের আয়শাপুরের স্পেশাল গল্প নিয়ে। গল্পটা অন্য গল্প থেকে বড়। আজকের গল্পে তারানাথ তান্ত্রিক, দুই মাথাওয়ালা জিনসহ জিনের সম্রাটের কাহিনী থাকবে। গল্পটা শুরু করার আগে আয়শাপুরীর গল্প বিষয়ে একটু কথা বলে নিই। আসলে অনেকে কমেন্ট করে বলেন অনেকদিন পর পর আয়শাপুরীর গল্প দিই কেন। আমি তাদের বলবো, আমি অন্য গল্পর ফাঁকে ফাঁকে 10-15 দিন পর পর আয়শাপুরীর গল্প দিই। আয়শাপুরীকে নিয়ে এই চ্যানেলে 13টা গল্প আপলোড করা হয়েছে। আমি এখন থেকে আয়শাপুরীর গল্পর নাম্বার বলে দিব। যেমন আজ আয়শাপুরীর 14 নম্বর গল্প প্রচার হচ্ছে, এরপর 15 নম্বর গল্প আসবে আয়শাপুরীর। কেউ যদি 15 নম্বর গল্প না পেয়ে 16 নম্বর গল্প পান, তাহলে ভাববেন 15 নম্বর গল্প আপনি পাননি। তখন এই কালোরাত 24 চ্যানেলে ঢুকে শুনে নেবেন। অনেক কথা বলে ফেললাম আয়শাপুরীকে নিয়ে। এই চ্যানেলের 13টা গল্পের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিলাম। যারা শুনেননি শুনে নেবেন, অথবা ইউটিউবে আয়শাপুরীর গল্প লিখে সার্চ করলেও আয়শাপুরীর গল্প আসবে। আয়শাপুরীর এক একটা গল্প এরকম মজার। তো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা করে দিন। আমি শুরু করছি আয়শাপুরীর এই বড় স্পেশাল গল্পটি। একটা গ্রাম থেকে রাতের বেলা যুবতী মেয়েদের ধরে নিয়ে গিয়ে তাদের মাথা কেটে হত্যা করা হয়। কে ধরে নিয়ে যায়, কেন ধরে নিয়ে যায়, সেটা কেউ বলতে পারে না। গ্রাম থেকে ধরে নিয়ে যাওয়া মেয়েদের যে শুধু হত্যা করা হয় এমনটা না, মেয়েটাকে হত্যা করে তার মাথাটা কেটে নিয়ে যাওয়া হয়। এরকম ঘটনা যখন গ্রামে দু একটা ঘরে যায়, তখন গ্রামের মানুষ সবাই একসাথে হয়ে আলোচনা বসে। সবাই একসাথে হওয়ায় একজন মুরব্বী উঠে দাঁড়িয়ে বলেন, এখানে সবাইকে একসাথে করার কারণ মৃত্যু আটকানো। আমাদের গ্রাম থেকে ইদানিং যুবতী মেয়েরা হারিয়ে যাচ্ছে, ওদেরকে ধরে নিয়ে যাচ্ছে। কে বা ওদের মাথা কেটে নিয়ে যাচ্ছে, এসব বিষয়ে আমরা কিছুই জানি না। আমরা যদি এখনই সতর্ক না হই, তাহলে দিনের পর দিন গ্রাম থেকে যুবতী মেয়েরা হারিয়ে যাবে। এভাবে একটার পর একটা সমস্যা এসে গ্রাম ধ্বংস করে দিবে। আমাদের এই যুবতী মেয়েদের হারিয়ে যাওয়া ও মৃত্যুর কারণ জানতে হবে। তখন একজন বললেন, কিন্তু কিভাবে জানবো? আমরা তো কাউকে দেখিনি, কে করছে এমনটা সেটাই তো জানি না। ওদের কথায় ওই বৃদ্ধা বললেন, জানি না ঠিকই, কিন্তু জানতে হবে। আমরা আজকে রাতে গ্রাম থেকে কোথাও কেউ যাব না। আমরা সবাই রাত থেকে গ্রাম পাহারা দিব, বিশেষ করে যাদের বাড়িতে যুবতী মেয়ে আছে তাদের বাড়ি। আমরা গ্রামে অনেক পুরুষ মানুষ আছি, সবাই আলাদা আলাদা করে রাতে পাহারা দিলে হয়তো এই সমস্যা কিছুদিনের মধ্যে সমাধান হবে। সে বৃদ্ধার কথা সবাই বললেন, ঠিক এই কাজটাই করতে হবে। আমরা গ্রামের পুরুষরা মানুষেরা 3 দলে ভাগ হয়ে আজকে থেকে গ্রাম পাহারা দেব। এই বলে সবাই রাজি হয়ে যে যার বাড়িতে চলে যায়। সবাই বাড়িতে যাবার পর সেদিন রাতের বেলা কথা মতো গ্রামের পুরুষেরা 3 দলে ভাগ হয়ে আগুনের মশাল জ্বালিয়ে গ্রাম পাহারা দিতে থাকে। গ্রামের মানুষেরা গ্রামের যেসব বাড়িতে সুযুবতী মেয়ে আছে সেসব বাড়িতে বেশিরভাগ সময় পাহারা দিতে থাকে, কিন্তু এতেও কোনো লাভ হয় না। পরের দিন সকালবেলা শোনা যায় গত রাতেও একটা যুবতী মেয়ে হারিয়ে গেছে আর তার মাথাবিহীন শরীর পাওয়া গেছে। এরকম ঘটনায় গত রাতে গ্রাম পাহারা দেওয়া সবাই অবাক হয়ে বলতে থাকে, আমরা তো ভালোভাবে গ্রাম পাহারা দিয়েছিলাম, তাহলে মেয়েটা হারিয়ে গেল কিভাবে? কোনো চোর ডাকাত বা অন্য কেউ তো গ্রামে আসেনি, আসলে আমাদের চোখে ধরা পড়ত। ওদের সবার কথায় গত রাতে হারিয়ে যাওয়া মেয়েটার মা বললেন, এখানে নিশ্চয়ই কোনো ভুতুরে ব্যাপার আছে, কারণ আমার মেয়ে রাতে আমার সাথেই ঘুমিয়েছিল। আমার মেয়ে রাতে হারিয়ে গেছে ঠিক, কিন্তু দরজা লাগানো ছিল। কেউ দরজা খুলে বাইরে গেলে তো দরজা খুলতে হবে, তাই না? দরজা তো খোলা থাকবে, কিন্তু না, দরজা বন্ধ আছে। এদিকে আমার মেয়ে ঘরে নেই। পরে মেয়েকে ঘরে না দেখে খুঁজতে খুঁজতে ভোরবেলা ওর মাথাবিহীন লাশ খুঁজে পেলাম ঝোপঝাড়ের মধ্যে। ওনার কথার সবার মধ্যে এবার ভুতুরের চিন্তা ঢোকে। সবাই মনে মনে ভাবেন এই বিষয়টাই হতে পারে। হ্যাঁ হ্যাঁ, গ্রামের যুবতী মেয়েরা হারিয়ে যাওয়ার পিছনে ভুতুরে কোনো বিষয় নিশ্চয়ই আছে। যদি তাই না হয়, তাহলে আমরা পাহারা দেওয়ার পরও কিভাবে মেয়েরা হারিয়ে যায়? দরজা না খুলে কিভাবে ঘর থেকে বাইরে যায়? এসব ভেবে সবাই আবার একসাথে হয়ে বলাবলি করতে লাগলেন, আমরা এখন কি করব? গ্রামের যুবতী মেয়েরা হারিয়ে যাওয়ার পেছনে ভূতের কোনো বিষয় আছে। আমাদের একজন কবিরাজ বা তান্ত্রিকের কাছে যেতে হবে, ওদের গ্রামে নিয়ে আসতে হবে। সবার কথার মাঝে একজন বললেন,
আমরা তারানাথ তান্ত্রিককে গ্রামে নিয়ে আসি। তারানাথ তান্ত্রিকের নাকি অনেক শক্তি। তখন আরেকজন বললেন, হ্যাঁ, আমিও শুনেছি, আমাদের তারানাথ তান্ত্রিককে নিয়ে আসতে হবে। ওদের কথা একজন মুরব্বী বললেন, কিন্তু তারানাথ তান্ত্রিককে এখন কোথায় পাবো? ও কোথায় থাকে, কোথায় যায়, কেউ জানে না নাকি? তখন দুজন বলল, আমরা শুনেছি তারানাথ তান্ত্রিক থাকেন ওই পাহাড়ের গুহায়, ওখানেই নাকি তন্ত্র মন্ত্র সাধনা করেন। আমরা কয়েকজন সেখানে যাই, গিয়ে কথা বলে দেখি উনি কি বলেন। ওদের কথায় কয়েকজন রওনা করেন পাহাড়ের ওই গুহার দিকে। পাহাড়ের ওই গুহা বেশি দূর ছিল না, গ্রামের পাশে একটু দূরে। তো কয়েকজন মিলে সেই পাহাড়ের গুহার কাছে যাওয়ার পর দেখলেন তারানাথ তান্ত্রিক চোখ বন্ধ করে সাধনা করছেন। তারানাথ তান্ত্রিককে দেখে সবাই কিছু বলার আগে তারানাথ তান্ত্রিক সবাইকে অবাক করে দিয়ে বললেন, তোদের গ্রামে অশুভের ছায়া পড়েছে, ভয়ঙ্কর এক পিশাচের নজর পড়েছে তোদের গ্রামে। কথাটা বলে তান্ত্রিক চোখ খোলেন। তান্ত্রিক চোখ খোলার পর সবাই অবাক হয়ে বলেন, তান্ত্রিক মশাই, আপনি আমাদের বিষয় না শুনে কিভাবে বলে দিলেন আমাদের গ্রামে কি সমস্যা চলছে? আমরা তো আপনাকে কিছু বলিনি। সবার কথায় তান্ত্রিক বললেন, তোরা যখনই আমার আস্তানায় পা দিয়েছিস আমি তখনই খবর পেয়ে গেছি তোদের সামনে অনেক বিপদ। ওই পিশাচ এত সহজে তোদের ছাড়বে না। তান্ত্রিকের কথায় সবাই বললেন, সবই যখন জেনে গেছেন তান্ত্রিক মশাই, তাহলে আমাদের সাথে চলুন। আপনার যা পারিশ্রমিক তা আমরা দিয়ে দেব, দয়া করে আমাদের সাথে চলুন। আমরা গ্রামবাসীর অনেক আতঙ্ক ভয়ের মধ্যে দিন কাটাচ্ছি। সবার কথায় তান্ত্রিক বলেন, আমি তো আমার এই গুহা ছাড়া কোথাও যাই না বাবু, আমি তোদের সাথেও যেতে পারবো না। তান্ত্রিকের এমন কথায় সবাই অনেক জোরাজুরি করতে শুরু করে। সবার জোরাজুরিতে তারানাথ তান্ত্রিক একসময় রাজি হন ওদের গ্রামে যেতে। তান্ত্রিক রাজি হয়ে সবাইকে বলেন চলে যেতে, উনি সন্ধ্যা হবার আগে চলে আসবেন। তান্ত্রিকের কথা মতো সবাই চলে গেলে সেদিন সন্ধ্যা হবার আগে তান্ত্রিক চলে আসে সেই গ্রামে। তারানাথ তান্ত্রিক এসে গ্রামের একটা গাছের নিচে বসে থাকে। এদিকে তান্ত্রিক আসার খবর পেয়ে গ্রামের সবাই এসে তান্ত্রিকের পাশে বসে বলেন, তান্ত্রিক মশাই, আপনি নিশ্চয়ই শুনেছেন আমাদের গ্রাম থেকে যুবতী মেয়েরা হারিয়ে যায় ও পরের দিন সকালে তার লাশ খুঁজে পাওয়া যায়। এরকম ঘটনা ঘটায় আমরা গ্রামের পুরুষেরা রাতে গ্রাম পাহারা দেই, তবুও কোনো লাভ হয় না। গ্রাম থেকে যুবতী মেয়েরা ঠিকই হারিয়ে যায়। ওদের কথায় তান্ত্রিক একটা হাসি দিয়ে বলেন, জিনকে কি আর পাহারা দিয়ে আটকানো যায়? যায় না, ও ওর কাজ ঠিকই করে। আপনাদের গ্রামে যে পিশাচ জিনের নজর পড়েছে ও অনেক ভয়ঙ্কর ভয়ঙ্কর রূপ নিয়ে চলে। তখন সবাই বলেন, আপনি কিছুটা ব্যবস্থা করুন না তান্ত্রিক মশাই। সবার কথায় তান্ত্রিক চোখ বন্ধ করে। চোখ বন্ধ করে চুপ করে থাকে বেশ কিছুক্ষণ। তারপর বলে, হবে, ও হাজির হবে। সবাই চলে যাও, আমি ওই জিনটাকে এখনই হাজির করব, ও হাজির হবে। এই বলে তান্ত্রিক চোখ খুলে বলেন, একটু পর যা করবে সেটা সবার স্বপ্ন মনে হবে। আমি পিশাচ জিনটাকে হাজির করব। ও এখানে হাজির হবার সময় চারিদিকে অন্ধকার হয়ে যাবে, দেখে মনে হবে রাত হয়ে গেছে। চারিদিকে অন্ধকার করে এখানে এসে উপস্থিত হবে ভয়ঙ্কর এক পিশাচ জিন। পিশাচ জিনটা আসায় আমি ওর সাথে কথা বলে বন্দি করব। সেই পিশাচের ভয়ঙ্কর রূপ দেখে অনেকে ভয় পেতে পারেন। যারা বেশি ভয় পান তারা এখান থেকে চলে যান, আর যাদের সাহস আছে তারা এখানেই থাকুন। তান্ত্রিকের কথায় ভয় পেয়ে অনেকে চলে গেলেন, আর বাকি সবাই কৌতূহল নিয়ে অপেক্ষা করতে লাগলেন কি হয়। এদিকে তখন সামনে আগুনের কুণ্ডলি জ্বালিয়ে তারানাথ তান্ত্রিক বিড়বিড় করে কি জানি পড়তে লাগলেন। এভাবে বেশ কিছুক্ষণ যাবার পর হঠাৎ করে চারিদিকটা অন্ধকার হতে শুরু করলেন। এভাবে কিছুক্ষণের মধ্যেই অন্ধকারে ছেয়ে গেল চারিদিক। তখন শুরু হলো প্রচণ্ড ঝড় বাতাস, আর সেই ঝড় বাতাসের মধ্যে সেখানে এসে হাজির হলেন দুই মাথাওয়ালা এক ভয়ঙ্কর জিন। সে জিনটার শরীর একটা, কিন্তু মাথা দুইটা। গলা থেকে দুটো মাথা দুই দিকে চলে গেছে। সব থেকে ভয়ঙ্কর বিষয় হলো দুইটো মাথা, তিনটা করে মোট 6টা চোখ। জিনটার দুটো মুখ ও ভয়ঙ্কর। এরকম জিনের রূপ দেখে গ্রামের কয়েকজন সেখানে জ্ঞান হারিয়ে পড়ে গেলেন। এদিকে দুই মাথাওয়ালা ভয়ঙ্কর পিশাচ জিনটা বললেন, তান্ত্রিক, আমাকে হাজির করলি কেন? তখন তারানাথ তান্ত্রিক বললেন, তোকে কেন হাজির করেছি জানিস না? তুই অন্যায়ভাবে কেন এই গ্রামের যুবতী মেয়েদের হত্যা করেছিস? কেন তোর ভোগ বানাচ্ছিস ওদের?
তান্ত্রিকের কথায় সেই দুই মাথাওয়ালা জিন একবার দুটো মুখ দিয়ে কথা বললেন উঠলেন। জিনটা বললেন, যুবতী মেয়েদের রক্ত যে আমার অনেক পছন্দের রে তান্ত্রিক। ওদের রক্ত খেয়েই তো শক্তি বাড়াই আমি, আর ওদের মাথা দিয়ে সাধনা করি। আমি যেটা করছি এখনো তাই করব। তুই তান্ত্রিক আমার কিচ্ছু করতে পারবি না। কথাটা বলে সেই ভয়ঙ্কর জিনটা একটা হাসি দেন। জিনটার হাসি দেখে তারানাথ তান্ত্রিক বললেন, যতটা হাসার হেসে নে, তুই নিজেকে অনেক বড় শক্তিশালী জিন ভাবিস না। তুই আমার কাছে কিছুই না। তুই তো খাস মানুষের রক্ত, আর আমি পান করি জিনের রক্ত। তারানাথ তান্ত্রিকের এরকম কথা ও হাসিতে জিনটা ভয় পেয়ে বলে, তান্ত্রিক সাবধানে কথা বল, আমি কিছু তোকে এখনই মেরে ফেলতে পারি। জিনটার কথায় তান্ত্রিক কিছু না বলে হঠাৎ করে সেই জিনের শরীরে ধোলার মতো কিছু একটা ছিটিয়ে দিলেন, আর সাথে সাথে সে জিনটাকে ধোয়ার মতো হয়ে তান্ত্রিকের হাতে থাকা বোতলের ভেতরে সে ঢুকে গেলেন। সেই ধোঁয়াটা বোতলের ভিতরে ঢোকার পর তান্ত্রিক বোতলের মুখ লাগিয়ে ফেললেন। এদিকে কিছুক্ষণ পর আস্তে আস্তে চারিদিকে অন্ধকার কেটে আলো ফিরে আসলো। তখন তান্ত্রিক উঠে দাঁড়িয়ে বললেন, আপনাদের আগেই তো বলেছি এই জিনটা অনেক ভয়ঙ্কর। যারা ভয় পান তারা চলে যান। আমার কথা না শুনে সাহস করে যারা এখানে ছিল অনেকেই তো জিনটার ভয়ঙ্কর রূপে দেখে জ্ঞান হারিয়ে ফেলেছে। যারা যারা জ্ঞান হারিয়েছে তাদের জ্ঞান ফেরান। এখন থেকে আশা করি গ্রামের কোনো সমস্যা হবে না। আমি পিশাচ জিনটাকে বন্দি করছি। কথাটা বলে তান্ত্রিক চলে যান। তান্ত্রিক চলে যাবার পর গ্রামের সবাই যার জ্ঞান হারিয়েছে তাদের জ্ঞান ফেরান। তান্ত্রিক জিনটাকে বন্দি করেছে বিষয়টা জানার পর সবাই অনেক খুশি হন। এই ঘটনার পর একদিন দুদিন করে কেটে যায় 3টা দিন। এই 3 দিনে কোনো ঘটনা ঘটেনি, গ্রাম থেকে হারিয়ে যায়নি কোনো যুবতী মেয়ে। 3 দিন ঘটনা না ঘটায় সবাই ভেবে নেন আর কোনো ঘটনা গ্রামে ঘটবে না। কিন্তু সবার ধারণা ভুল প্রমাণ করে 3 দিন পর আবারও গ্রাম থেকে হারিয়ে গেল একটা যুবতী মেয়ে। মেয়েটা হারিয়ে যাওয়ার পর সকালে ওর মাথাবিহীন শরীর পাওয়া যায়। মেয়েটার মাথাবিহীন শরীর পাওয়ার পর সবার মাঝে আবারও ভয় চলে আসে। সবাই মিলে আবারও বসে আলোচনা করে আর ঠিক করে কিভাবে তারানাথ তান্ত্রিকের কাছে আবারও যাবে। কথা মতো সেটাই করা হলো। কয়েকজন সেদিন বিকালে তারানাথ তান্ত্রিকের কাছে যায় আর তান্ত্রিককে সব ঘটনা খুলে বলেন। সব শুনে তান্ত্রিক সেদিন সন্ধ্যাবেলা আবারও আসে সেই গ্রামে। তান্ত্রিক এসে গ্রামের অবস্থা দেখে বলেন, তাহলে এই ঘটনা, আমি যে জিনটাকে বন্দি করেছি ওই জিনটার ভাই এসে আবারও ঘটনা ঘটাচ্ছে। আমি যে 2 মাথাওয়ালা জিনটাকে বোতলবন্দি করেছি ওর মতনই হবো দেখতে ওর ভাই জিনটা এসে এই গ্রামে এসছে, যুবতী মেয়েকে ধরে নিয়ে গেছে। কথাটা বলে তান্ত্রিক ওই পিশাচ জিনটার মতোই ওর ভাইকে হাজির করে। জিনটা হাজির হয়ে তান্ত্রিককে বলে, তান্ত্রিক তুই আমাদের কয় ভাইকে বন্দি করবি? আমরা 1 জন না 2 জন না 10 ভাই। সবে তো 1 জনকে বন্দি করেছিস, আজকে না হয় আমাকে করবি, এরপর বাকি 8 ভাইরা আসবে, তোকে তো আমরা ছাড়বো না। জিনটার কথায় তান্ত্রিক ওর ভাইয়ের মতো ওকেও বন্দি করলেন। জিনটাকে বন্দি করার পর তারানাথ গ্রামের সবাইকে বললেন, আপনারা তো শুনলেন জিনটা কি বলল। ওরা 10 ভাই, আমি 2 জনকে বন্দি করেছি। আশা করি বাকি সবাইকেই বন্দি করব। আপনারা গ্রামবাসীরা ভয় পাবেন না, কোনো সমস্যা হলে আমাকে রাখবেন। কথাটা বলে জিনটাকে বন্দি করা বোতলটা নিয়ে চলে গেলেন তান্ত্রিক। তান্ত্রিক চলে যাবার পর ভয়টা কিন্তু সবার মাঝে থেকেই গেল। কেননা ওই 2 মাথাওয়ালা জিনেরা কেউ না কেউ এসে গ্রামের যুবতী মেয়েদের ধরে নিয়ে যাবে। সবাই ভয়ে ভয়ে রাত পার করতে থাকে। এভাবে কেটে যায় আরও 3টা দিন। 3 দিন পর গ্রামের আরেকটা যুবতী মেয়ে হারিয়ে যায়, আর পরের দিন সকালে ওর মাথাবিহীন শরীরটা পাওয়া যায়। এই ঘটনা ঘটায় গ্রামের সবাই একসাথে হন। তখন একজন মুরব্বী বলেন, না, এটা তো কোনোভাবেই থামানো যাচ্ছে না। তান্ত্রিককে ডেকে নিয়ে আসার পর তান্ত্রিক এসে একজন জিনকে বন্দি করলে আরেকজন জিন চলে আসে। এভাবে তো যুবতী মেয়েদের মৃত্যু আটকানো সম্ভব না। আমাদের গ্রাম থেকে শুধু যুবতী মেয়েরাই হারিয়ে যায়, অন্য কেউ হারায় না, তাদের কোনো ক্ষতিও হয় না। আমাদের এখন থেকে যে বাড়িতে যুবতী মেয়ে আছে সেই বাড়ির লোকেদের বেশি সতর্ক থাকতে হবে। যুবতী কোনো মেয়ে একা থাকতে দেওয়া যাবে না, পাশে কাউকে ঘুমাতে হবে, আর ঘরের মধ্যে আলো থাকতে হবে। ওনার কথায় সবাই রাজি হন। সবাই রাজি হবার পর যে যার বাড়িতে চলে যায়। এই ঘটনার পর যাদের বাড়িতে যুবতী মেয়ে আছে তারা সবাই ঘরে আলো জ্বালিয়ে ঘুমায়। এভাবে সাবধানের মাঝে 2টো দিন ভালোই কেটে যায়। 2 দিন পর 3 দিনের দিন আবারও একটা যুবতী মেয়ে হারিয়ে যায়, আর সকালে তার মাথাবিহীন শরীর পাওয়া যায়।
এই যে মেয়েটা মারা গেল, এই মেয়েটার মাথাবিহীন শরীর পাবার পর যথারীতি ওর দাফন কাফন সম্পূর্ণ করা হয়। মেয়েটার দাফন কাফন শেষ হবার পর সেই মেয়েটার মা সবাইকে একটা অবাক করা কথা বলেন, যেটা শুনে সবাই চিন্তায় পড়ে যান। মেয়েটার মা বলেন, আমি গতরাতে আমার মেয়ের সাথে শুয়েছিলাম। হঠাৎ মধ্যরাতের দিকে আমার ঘুম ভেঙে যায়। আমার ঘুম ভেঙে যাওয়ায় আমি পাশে তাকিয়ে দেখি আমার মেয়ে তখনও আমার পাশে আছে। মেয়েকে পাশে দেখে আবার ঘুমোতে যাবো এমন সময় আমি দেখি আমার ঘরে কালো ধোঁয়ার মতো কিছু একটা প্রবেশ করলো, আর সেই ধোঁয়া থেকে রূপ নিল দুই মাথাওয়ালা পিশাচ জিন। যেরকম জিন সবাই দেখেছেন যখন তারানাথ তান্ত্রিক জিনটাকে হাজির করিয়েছে। আমি জিনটাকে দেখার পর তার বাম হাতে একটা চিহ্ন দেখতে পাই, সাপের মতো কিছু একটা চিহ্ন। জিনটার শরীরের মধ্যে একই রকম চিহ্ন আমি তারানাথ তান্ত্রিকের শরীরেও দেখেছি। আমি রাতে ওই জিনটাকে দেখার পর আমার জানি হঠাৎ কি হলো আর কিছুই মনে নাই। এরপর যখন ঘুম ভেঙে গেল তখন পাশে দেখি আমার মেয়ে নেই। ওনার কথায় গ্রামের সবাই অবাক হয়ে বললেন, তাই নাকি? ওই জিনটাও তো তান্ত্রিকের হাতে একই রকম চিহ্ন, এর মানে তো বিষয়টা সন্দেহজনক। তারানাথ তান্ত্রিকের আবার এসবের মধ্যে কোনো হাত আছে নাকি? তখন কয়েকজন বললেন, হ্যাঁ, এটা হতে পারে। এই বলে সবাই নিজেদের মতো কথা বলে ঠিক করলেন এরপর গ্রামের কোনো মেয়ে হারিয়ে যাবার সাথে সবাই ওই পাহাড়ের গুহায় তারানাথ তান্ত্রিকের কাছে গিয়ে দেখবে আসলে ঘটনা কি, তান্ত্রিকের এখানে কোনো হাত আছে কি নেই। এই বলে সবাই বাড়িতে চলে যায়। এই ঘটনার পরের দিন রাতে একটা মেয়ে হারিয়ে যাবার সাথে সাথে তার মা বাবা সবাইকে ডাকে আর খোঁজাখুঁজি করতে থাকে, কিন্তু মেয়েটাকে গ্রামের কোথাও পাননি। মেয়েটাকে কোথাও না পেয়ে গ্রামের সবাই বলেন, এখন তান্ত্রিকের ওখানে যাবার পালা, চলো সবাই। কথাটা বলে হাতে লাঠি নিয়ে সবাই সাবধানে চলে যায় ওই পাহাড়ের কাছে তান্ত্রিক যে গুহায় থাকে। সেখানে যাবার পর সবাই একটু দূর থেকে লুকিয়ে লুকিয়ে দেখেন তারা যা সন্দেহ করছিল সেটাই ঠিক। তান্ত্রিকের সামনে গ্রামের ওই যুবতী মেয়েটা শুয়ে রাখা, ওর মাথাটা কাটা। মাথাটা সামনে নিয়ে তান্ত্রিক কি জানি পড়তে লাগলেন। এই দৃশ্য দেখে সবাই আর বুঝতে বাকি রইল না এই তারানাথ তান্ত্রিক আসল দোষী, আর দুই মাথাওয়ালা পিশাচ জিনটা এই তান্ত্রিকের সাথে থাকা জিন। তান্ত্রিক সেই জিনটাকে দিয়ে গ্রামের যুবতী মেয়েদের ধরে নিয়ে এসে নিজের আবার গ্রামে গেছে জিন ছাড়াতে। তান্ত্রিকের সব কাহিনী জানার পর সবাই তান্ত্রিকের সামনে গিয়ে বলেন, তান্ত্রিক, এখন কই পালাবি? তোকে হাতে নাতে ধরেছি না এখন? তুই এত বড় শয়তান আমাদের কারোর জানা ছিল না। তুই এতদিন আমাদের বোকা বানিয়ে তোর সাথে থাকা পিশাচ জিনকে দিয়ে আমাদের গ্রামের যুবতী মেয়েদের ধরে নিয়ে আসছিস। অনেক চালাকি করেছিস, আর পারবি না। সবার কথায় তান্ত্রিক বিকট শব্দ হাহা করে একটা হাসি দেয়। হাসি দিয়ে বলে, গ্রামের মানুষ শেষমেশ আমার বিষয়ে জেনেই গেলি, কিন্তু আফসোস অনেক দেরি করে ফেললি। আমার যা কাজ সেটা হয়ে গেছে। আমার 10 জন যুবতী মেয়ের রক্ত মাথা লাগতো পিশাচ সাধনা করার জন্য। আমার সেই 10টা মেয়ের বলি দেওয়া হয়ে গেছে। আমি পেয়েছি আমার সাধনা পূর্ণ করে শক্তিশালী হতে। এখন তোরা আমার কিচ্ছুই করতে পারবি না। এ বলে তান্ত্রিক তার হাত উপরে ইশারা করে আর কোথা থেকে একটা ঘোড়া টকবক করতে করতে সেখানে আসে। সেই ঘোড়াটা আসার পর তান্ত্রিক এক লাফে সেই ঘোড়ার পিঠে উঠে বসার তখনই সবাইকে অবাক করে দিয়ে সেই ঘোড়াটা তার পাখা মেলে শূন্যে উঠতে থাকে আর তান্ত্রিককে নিয়ে সেখান থেকে চলে যায়। ঘোড়া পাখা মেলে তান্ত্রিককে উড়ে নিয়ে গেল। এই দৃশ্য চোখের সামনে দেখে তো সবাই অবাক হয়ে সবাই সেখান থেকে আবার গ্রামে ফিরে আসে। সবাই গ্রামে ফিরে আসার পর সে রাতে আর কোনো আলোচনা না করে পরের দিন সকালে সবাই একসাথে আলোচনায় বসে। তখন একজন বলেন, তান্ত্রিক, আমাদের এত বড় ধোঁকা দিবে ভাবতে পারিনি। ও নিজে পিশাচ সাধনা করতে আমাদের গ্রামের যুবতী মেয়েদের বলি দিয়েছে, ওর মাথা দিয়ে পূজা করেছে। আমার তো তান্ত্রিককে ছাড়বো না আমরা। তখন একজন বললেন, কিন্তু আমরা তান্ত্রিককে ধরবো কিভাবে? তান্ত্রিককে তো ধরতেই পারলাম না। আমরা ওকে ধরার আগেই ঘোড়ার উপরে চলে পালিয়ে গেল। কিন্তু একটা জিনিস ভেবে পাচ্ছি না, ঘোড়াটা উড়ে গেল কিভাবে? সাধারণ ঘোড়া কি ওভাবে পাখা মেলে উঠতে পারে? ওটা মনে হয় কোনো জিন ছিল। জিন হয়তো ঘোড়ার রূপে আসছে। হ্যাঁ, এটাই হবে। আমরা সবাই দুই মাথাওয়ালা যে জিনটাকে দেখেছি, ওই জিনটা তান্ত্রিকের সাথে থাকা জিন। তান্ত্রিক আমাদের গ্রামের অনেক ক্ষতি করেছে। আজকের পর কেউ কখনো তান্ত্রিককে দেখার সাথে সাথে সবাইকে খবর দিবেন, সবাই গিয়ে তান্ত্রিককে কঠিন শাস্তি দিব। এটা বলে সবাই সবার বাড়িতে চলে যায়। এভাবে কেটে যায় 7টা দিন।
7 দিন পর এক রাতে গ্রামের 2 জন মানুষ তান্ত্রিককে দেখেন। তান্ত্রিককে দেখে ওর আর দেরি না করে তান্ত্রিককে ধরে ফেলেন আর সবাইকে ডাকেন। সবাই আসার পর তান্ত্রিককে দড়ি দিয়ে একটা গাছের সাথে বেঁধে বেঁধে বলেন, তান্ত্রিক, তুই কি ভেবেছিস এত সহজে আমাদের হাত থেকে পালিয়ে যাবি? না, পালাতে পারবি না। আমরা আজ হোক বা কাল হোক তোকে খুঁজে বের করতাম। তোকে আজ ধরেছি না, আজ তোর কঠিন শাস্তি হবে। তোকে আজকে এখানেই পিটিয়ে হত্যা করব। সবার কথায় তান্ত্রিক হাসতে থাকেন। তান্ত্রিকের হাসি দেখে সবাই বলেন, তান্ত্রিক, তোকে পিটিয়ে হত্যা করব এটা শুনে হাসছিস? তোর কি ভয় করছে না? তোর কি মরণের ভয় নেই? তখন তান্ত্রিক হাসতে হাসতে বলেন, আমাকে তোরা মারতে পারলে তো ভয় পাবো, তাই না? তোরা কি ভেবেছিস তোরা আমাকে ধরতে পারিস না? আমি ইচ্ছে করে তোদের কাছে ধরা দিয়েছি। আমি চাইছিলাম তোদের সবাইকে এক জায়গায় করতে। তান্ত্রিকের এরকম কথায় সবাই অবাক হয়ে রেগে বললেন, মানে কি বলতে চাইছিস তুই? তুই কেন আমাদের সবাইকে এক জায়গায় করলি সেটা বল। সবার এরকম কথায় তান্ত্রিক বললেন, আমার 5টা ছোট্ট বাচ্চা লাগবে। তোদের আমি সরাসরি বললাম, তোদের গ্রামে তো অনেক বাচ্চা, ওদের মধ্য থেকে 5টা বাচ্চা আমাকে দিয়ে দে, তাহলে আমি কোনো ঝামেলা করব না। যদি আমার কথা মতো 5টা বাচ্চা না দিস, তাহলে 5টা না, পুরো গ্রামের যত বাচ্চা আছে সবাইকে আস্তে আস্তে নিয়ে যাব, যেভাবে যুবতী মেয়েদেরকে নিয়ে গিয়েছি। তান্ত্রিকের এরকম কথায় সবাই রেগে গিয়ে বললেন, তান্ত্রিক, তোর এত বড় সাহস কি করে হয় আমাদের কাছে সরাসরি বাচ্চা চাওয়া? তুই তাহলে ভালো হোসনি, তাই না? দাঁড়া, তোকে বাচ্চা দিচ্ছে, তোকে এখানে আগুনে পুড়িয়ে মারব। কথাটা বলি তান্ত্রিকের চারিদিকে কাঠ কয়লা রাখা হলো। রেখে তান্ত্রিকের শরীর সহ সেই কাঠগুলোতে ছিটে দেয়া হলো কেরোসিন তেল। তেল ছিটে দেবার পর 2 জন আগুনের মশাল হাতে নিয়ে দাঁড়ালেন। তখনও তান্ত্রিক হাসতে হাসতে বললেন, গ্রামের মানুষ, তোমরা তো আমাকে মারতে পারবা না, উল্টো আমি তোমাদের কাউকে ছাড়ব না। আগে বাচ্চা নেব, তারপর সবাইকে। তান্ত্রিকের কথা হাসি দেখে সেই 2 জন তান্ত্রিকের শরীরে আগুন লাগাতে যাবে, এমন সময় আশেপাশে ঝড় শুরু হলো। আশেপাশের গাছগুলো মনে হচ্ছে ভেঙে মাটিতে পড়ে যাবে। এরকম ঝড় বাতাসে 2 জনের হাতে থাকা আগুন নিভে গেল। আর তখনই সেখানে এসে হাজির হলো সেই 2 মাথাওয়ালা ভয়ঙ্কর রূপী পিশাচ জিন। সে জিনটা আসায় সেখানে থাকা সবাই যে যার মতো পালাতে লাগলেন। সবাই তান্ত্রিককে মেরে ফেলার কথা ভুলে নিজের জীবন নিয়ে পালিয়ে বাড়িতে গেলেন। সবাই বাড়িতে যাবার পর সে রাতে আর কেউ বের হলেন না। পরের দিন সকালে এসে সেখানে দেখলেন তান্ত্রিক নেই। গাছের সাথে দড়ি ঠিকই বাঁধা, কিন্তু তান্ত্রিক সেখানে নেই। তান্ত্রিককে না দেখে সবাই আবারও ফিরে যায় বাড়িতে। এই ঘটনার দিন রাতে গ্রামে শুরু হয় নতুন এক ঘটনা। সেদিন রাতে গ্রাম থেকে হারিয়ে যায় ছোট্ট একটা বাচ্চা। আগে যখন যুবতী মেয়েরা হারিয়ে যেত, তাদের মাথাবিহীন শরীর পাওয়া যেত, কিন্তু বাচ্চা হারানোর পর তাকে আর পাওয়াই যায় না। রাতের অনেকে তান্ত্রিককে দেখেন গ্রামে হেঁটে বেড়াতে। তান্ত্রিককে দেখে কেউ তার দিকে এগিয়ে গেলে বা আঘাত করতে গেলে তান্ত্রিকের সাথে থাকা ওই 2 মাথাওয়ালা জিন ওকে ধরে মেরে ফেলে। তান্ত্রিকের সাথে থাকা জিনের ভয়ে কেউ আর তান্ত্রিকের কোনো ক্ষতি করার চেষ্টা করে না। সবাই তান্ত্রিকের থেকে দূরে দূরে থাকে। এদিকে এই সুযোগ ব্যবহার করে রোজ রাতে তান্ত্রিক গ্রাম থেকে একটা করে বাচ্চা নিয়ে যেতে থাকে। এভাবে যখন 1জন 2জন করে 3 রাতে 3টা বাচ্চা হারিয়ে যায়, তখন সবাই নড়েচড়ে বসে। পরের দিন সবাই আবার একসাথে হন। সবাই একসাথে হয়ে বলাবলি করে, আমরা এখন কি করব? তারানাথ তান্ত্রিক যা শুরু করেছে, এতে তো আমাদের গ্রামে বাচ্চারা থাকবে না, সাথে আমরাও শেষ হয়ে যাব। তখন কয়েকজন বলে, আমাদের অন্য কবিরাজ বা তান্ত্রিকের কাছে যেতে হবে। এই বলে সেদিনই গ্রামের পুরুষ মানুষেরা একজন কবিরাজের কাছে যান। সে কবিরাজের কাছে যাবার পর তারানাথ তান্ত্রিকের কথা বলেন। সে কবিরাজ তারানাথ তান্ত্রিকের নাম শুনেই বলে, এই কাজ আমি করতে পারবো না। ওই তারানাথ তান্ত্রিক ভালো লোক না, ও কথায় কথায় কালো জাদু করে। ওর সাথে শত্রুতা করলে দেখা যাবে ও আমার উপরেই কালো জাদু করে আমাকে সহ আমার পরিবার শেষ করে দিবে। আপনারা অন্য কারোর কাছে যান। সে কবিরাজের কথায় গ্রামের মানুষ কোনো উপায় না পেয়ে অন্য আরেকটা তান্ত্রিকের কাছে গেলেন, কিন্তু এতেও কোনো লাভ হলো না। সেই তান্ত্রিক ওই তারানাথ তান্ত্রিকের কথা শুনে ভয় পেয়ে গেলেন। একজন কবিরাজ ও তান্ত্রিকের কাছে গিয়ে কোনো লাভ না হওয়ায় সবাই ফিরে আসে গ্রামে। সবাই ফিরে এসে বলতে থাকে, তারানাথ তান্ত্রিকের কথা শুনে তো কেউ ভয় আসতে চাচ্ছে না, এখন আমরা কি করব? তখন একজন বৃদ্ধ বলেন, আমার জানা একজন কবিরাজ আছে, ওনার নাম সালাম কবিরাজ। সালাম কবিরাজের বাড়ি আমাদের গ্রাম থেকে বেশ কিছুটা দূরে।
পায়ে হেঁটে গেলে ৩০-৪০ মিনিট লাগবে। আমি একবার আমার এক আত্মীয়র বাড়িতে গিয়ে একটা মেয়ের জিন ছাড়ানো দেখেছিলাম সালাম কবিরাজকে। আমার বিশ্বাস সালাম কবিরাজ পারবে এই তারানাথ তান্ত্রিকের মোকাবেলা করতে, তান্ত্রিককে শায়েস্তা করতে। ওনার কথায় সবাই বললেন, এই সালাম কবিরাজকে এখন পাবো কোথায়? ওনার গ্রামে, ওনার বাড়িতে গেলে কি দেখা পাওয়া যাবে? তখন উনি বললেন, সেটা তো বলতে পারছি না। উনি কবিরাজ মানুষ, বাড়িতে থাকতেও পারে, বাইরেও থাকতে পারে। আমাদের ওনার বাড়িতে গিয়ে দেখতে হবে। আজ তো এই বেলায় হবে না, কালকে সকালে কয়েকজন সালাম কবিরাজের খোঁজ নিতে যেতে হবে। তারানাথ তান্ত্রিকের হাত থেকে বাঁচতে এটা করতেই হবে আমাদের। তখন সবাই মিলে আলোচনা করে ৫ জনকে ঠিক করলেন সালাম কবিরাজের বাড়িতে যাওয়ার জন্য। সকাল হলে এই ৫ জন যাবেন সালাম কবিরাজের বাড়িতে। এই বলে সেদিনের মতো সবাই বাড়িতে চলে গেলেন। পরের দিন সকালে কথা মতো ৫ জন মানুষ রওনা করলেন আমাদের গ্রামের দিকে। ঘড়িতে সকাল ৮টা। আমি শুয়ে আছি ঘরে। এমন সময় আয়শাপুরীর ডাকে ঘুম ভেঙে গেল আমার। আয়শাপুরীকে জানেন তো? আমার গল্প যারা নতুন শুনছেন তারা আয়শাপুরীর বিষয়ে জানেন না। শুনুন, আমি নিশাত, আয়শাপুরী আমার বউ। আয়শাপুরীর হাতে একটা শক্তিশালী চুড়ি আছে, যার জন্য সাধারণ কোনো জিনপুরি আয়েশার সাথে শোক দিতে পারে না। আয়শাপুরী আমার ছেলে, সন্তান আছে, ওর নাম ইয়ামিন। আয়শাপুরী আমার বউ, আর সালাম কবিরাজ হলো আমার গ্রামবাসী দাদু। সালাম দাদু কবিরাজ হওয়ায় আমি ওনার সাথে মাঝে মধ্যে জিন ভূত ছাড়ানো দেখতে যাই। আয়শাপুরী, সালাম দাদু সহ এই গল্পে আরও অনেক জিনপুরির কাহিনী আছে, সামনে বলে দেয়া হবে। এখন গল্পে ফিরি। আমার বউ আয়শাপুরীর ডাকে ঘুম ভেঙে যায়। আমি বললাম, কি হলো, এভাবে ডাকছো কেন? আমি এখন খাবো না, তোমরা গিয়ে খাও। আমার কথায় আয়শা বললেন, তোমাকে কে খেতে বলেছে শুনি? তোমার ছেলে কান্না করছে, বাজারে গিয়ে ওর জন্য কিছু নিয়ে আসো, যাও। আয়শার আমার কথায় ওর দিকে তাকিয়ে বললাম, তুমি না পড়ি, তুমি তো বাতাসে মিশে 1 মিনিটে বাজারে গিয়ে আমিনের জন্য খাবার আনতে পারো, তাই না? আমার কথা আয়শা হাসতে হাসতে বলল, বাতাসে মিশে তো কোনো দোকানের সামনে যাই, তারপর দোকানদার আমাকে দেখে অজ্ঞান হয়ে যাক, তাই না? খুব ভালো বুদ্ধি দিতে পারো। ওঠে এবার, ইয়ামিন কান্না করছে। আয়শার কথায় আমি কোনো কথা না বাড়িয়ে হাত মুখ ধুয়ে বাইরে যাব। তখন আয়শা বললেন, আরে তুমি তাকে খাও, মাও আমি তোমার জন্য খাবার নিয়ে অপেক্ষা করছি। খাবার খেয়ে তারপর বাজারে যাও, ইয়ামিনের জন্য কিছু নিয়ে আসো। ওর কথায় খাবার টেবিলে বসে খাবার খেতে খেতে মাকে বললাম, মা, বাবা কই? দোকানে গেছে। বাবা খেয়েছে তো? আমার কথা জবাবে মা বললেন, হ্যাঁ, তোর বাবা খেয়ে দোকানে গেছে। তখন আমি আর কথা না বাড়িয়ে খাবার খেয়ে বাজারের দিকে যেতে লাগলাম। বাজারে গিয়ে ইয়ামিনের জন্য কিছু খাবার নিয়ে বাড়িতে আসার সময় ওই গ্রামের ৫ জন যারা সালাম কবিরাজের খোঁজে সকালবেলা বের হয়েছিল, ওদের সাথে দেখা হয় আমার সাথে ওদের দেখা হওয়ায় ওরা বলেন, এই যে ভাই, আপনি বাসা কি এই গ্রামে? ওদের কথার জবাবে আমি বললাম, হ্যাঁ হ্যাঁ, এই গ্রামে। কেন, কিছু বলবেন? তখন ওরা বললেন, ভাই, এখানে সালাম কবিরাজের বাড়িটা কোথায়? ওদের কথা আমি বললাম, সালাম দাদুর খোঁজ আসছেন, কি সমস্যা, জিনের নাকি পরীর? তখন একজন বললেন, জিনের। ওনাদের কথায় আমি আর কথা না বাড়িয়ে ওদের বললাম, আসুন, আমার সাথে আসুন, আমি আপনাদের নিয়ে যাচ্ছি। কথাটা বলে হাঁটতে লাগলাম। তখন ওরা আমার পেছন পেছন আসতে লাগলেন। আমি হাঁটতে হাঁটতে ওদের বললাম, তা ভাই, আপনারা কোথা থেকে আসছেন? আপনাদের দেখে তো মনে হয় দূরের কেউ হবে, আশেপাশের গ্রামের হলে সালাম দাদুর বাড়ি চিনতেন। তখন একজন বললেন, আপনি ঠিক বলেছেন ভাই, আমাদের বাড়ি দূরে, অনেক বড় সমস্যায় পড়েছি। পরে আমাদের গ্রামে একজন মুরব্বীর কথা শুনে সালাম কবিরাজের খোঁজে আসছি। ও আচ্ছা, আসুন, আমার সাথে হাঁটতে থাকুন, মনে হয় সালাম দাদু বাড়িতে আছে। ওনার কাছে গিয়ে ওনাকে সব ঘটনা খুলে বললে আল্লাহ রহমতে সালাম দাদু সাহায্য করবে। এভাবে ওদের সাথে গল্প করতে করতে একসময় পৌঁছে গেলাম সালাম দাদুর বাড়িতে। দাদুর বাড়িতে গিয়ে আমি বললাম, দাদু তুমি কি বাড়িতে আছো? দাদু শুনছো? আমার ডাকে সালাম দাদু ঘর থেকে বেরিয়ে আসলেন। দাদু বেরিয়ে আসায় আমি ওদের সবাইকে বললাম, এই যে ইনি সালাম কবিরাজ। আর দাদু, এরা অনেক দূর থেকে আসছে, তোমার বাড়ির খোঁজ করছিল, আমার সাথে দেখা হলো, তাই নিয়ে আসলাম। আমার কথায় ওই গ্রাম থেকে আসা সবাই সালাম দাদুকে সালাম দেয়। সালাম দাদু ওদের সালামের উত্তর দিয়ে বললেন, আসুন, আপনারা ভেতরে আসুন। কথাটা বলে ওদের নিয়ে ভেতরে বসলেন। ওদের বসিয়ে পানি এনে সবাইকে খেতে দিলেন। সবাই পানি খাবার পর দাদু বললেন, এখন বলুন তো, কেন আসছেন আমার কাছে? দাদুর কথা আর জবাবে সবাই তারানাথ তান্ত্রিকের বিষয় পুরো ঘটনাটা খুলে বললেন। সব শুনে সালাম দাদু ও আমি বেশ অবাক হলাম। তখন ওরা বলল, কবিরাজ সাহেব, আমরা অনেক আশা নিয়ে আসছি আপনার কাছে। তারানাথ তান্ত্রিক এখন আমাদের উপর অত্যাচার করছে। এভাবে যদি চলতে থাকে তাহলে আমাদের গ্রামে কোনো বাচ্চা বেঁচে থাকবে না, সাথে আমরাও না। গ্রামের সবাই আপনার অপেক্ষায় আছে, আপনি দয়া করে আমাদের সাথে চলুন। ওদের কথায় সালাম দাদু বললেন,
আপনারা অনেক দূর থেকে অনেক আশা নিয়ে আসছেন, আপনাদের নিরাশ করব না। আপনারা বসুন, দুপুরবেলা আমার এখানে যা হয় আল্লাহ দেয় আমি যা ব্যবস্থা করতে পারি তাই সবাই মিলে খাবো। দুপুরে খাবার খেয়ে আরাম করে বিকালের দিকে যাব আপনাদের গ্রামে। দাদুর কথায় সবাই রাজি হলেন। তখন আমি দাদুকে বললাম, দাদু তাহলে আমি বাড়িতে যাই, ইয়ামিনের জন্য খাবার নিয়ে আসছি, আমি বাড়িতে যাই, বিকাল হবার আগে আমি চলে আসব। তুমি একাই যাবা ওদের গ্রামে, আমি যাব না তা কি হয়? আমার কথায় দাদু বললেন, ঠিক আছে, সময় মতো চলে আসিস, আর দূরের পথ, আজকে রাতটা ওই গ্রামে থাকা লাগতে পারে, তাই বাড়িতে বলে আসিস। দাদুর কথায় আমি রাজি হয়ে চলে গেলাম বাড়িতে। বাড়িতে যাবার পর ইয়ামিনকে কোলে নিয়ে খাবার দিলাম। ওকে খাবার দেয়ায় ওর আয়েশা বললেন, বাজারে গিয়েছিল নাকি শহরে, এতক্ষণ লাগলো যে? আয়েশার কথায় আস্তে আস্তে বললাম, আরে বাজারে গিয়েছিলাম, আসার সময় কয়েকজন সালাম দাদুর খোঁজ করছিল, তাই সালাম দাদুর বাড়িতে নিয়ে গেলাম ওদের। বিকালে একটু সালাম দাদুর সাথে ওদের গ্রামে যাব। রাতে যদি বাড়িতে না ফিরি তাহলে মা বাবাকে বলে দিও আজ রাতে আর আসবো না, কাল আসবো। আমার কথা আয়েশা বললেন, দাঁড়াও, মাকে বলে দিই তুমি আজ রাতে বাড়িতে আসবে না। কথাটা বলে আয়েশা মাকে ডাকতে লাগলো। ডাক দেবার আগে আমি ওর মুখ চেপে ধরে বললাম, এই চুপ করো চুপ করো, মাকে এই কথা বললে চিন্তা করবে, আমাকে যেতে দেবে না। আমি শিওরও না আজকে আসতেও পারি, নাও আসতে পারি। আমার কথা আয়েশা বললেন, ভীতু একটা, আমি তোমাকে ভয় দেখালাম, মাকে বলবো না, যেখানে যাও সাবধানে যেও। কথাটা বলে আয়েশা ইয়ামিনকে কোলে নিয়ে আমি ঘরে গিয়ে একটু শুয়ে রইলাম। এদিকে কিছুক্ষণ পর দুপুর হলো, আর দুপুর গড়িয়ে বিকাল হওয়ায় আমি সালাম দাদুর বাড়িতে যাওয়ায় দাদু আমাকে নিয়ে ওদের সাথে রওনা করলেন ওদের গ্রামের দিকে। আমাদের ওদের সাথে গল্প করছে আর হাঁটছি। ওদের গ্রামে যাবার পথে একটা ছোট নদী পড়ে, সেই নদীটা পার হয়ে যেতে হয় নৌকা করে। একদম ছোট নদী, নৌকা করে পার হতে 1 মিনিট লাগে। তো আমরা নৌকা করে পার হয়ে আবারও হাঁটতে লাগলাম। এভাবে বেশ কিছুক্ষণ পরে আমরা পৌঁছে গেলাম ওদের গ্রামে। আমরা ওদের গ্রামে যাবার পর সবাই এসে জড়ো হলেন আমাদের কাছে। সবাই এসে সালাম দাদুকে সালাম দিয়ে বললেন, আপনি সালাম কবিরাজ? সবার কথা ও সালামের উপর দিয়ে দাদু বললেন, হ্যাঁ আমি সালাম কবিরাজ। তখন সবাই অসহায় হয়ে তারানাথ তান্ত্রিকের কথা বলতে লাগলেন আর সাহায্য চাইতে লাগলেন। সবার অনুরোধে দাদু বললেন, আল্লাহ রহম করে তো আমি চেষ্টা করব, আপনারা চিন্তা করবেন না। আমাকে সন্ধ্যা হওয়া পর্যন্ত অপেক্ষা করতে দিন, সন্ধ্যা হবার পর কেউ বাইরে থাকবেন না, যে যার বাড়িতে থাকবেন, ঘরে থাকবেন। আমি কাউকে না ডাকা পর্যন্ত বাইরে বের হবেন না। দাদুর কথায় সবাই রাজি হলে দাদু অপেক্ষা করতে লাগলেন। এভাবে অপেক্ষা করতে করতে সন্ধ্যা হলো। সন্ধ্যা হবার পর সবাই দাদুর কথা মতো যে যার বাড়িতে চলে গেলেন। তখন দাদু আমাকে বললেন, নিশাত তুই ঘরে যা, বাইরে থাকিস না, হঠাৎ আক্রমণ হতে পারে, কোনো দরকার হলে তো তোকে বলবো, যা। দাদুর কথায় আমি কথা না বাড়িয়ে চলে গেলাম ঘরে। এদিকে সালাম দাদু গ্রামে হাঁটতে লাগলেন। এভাবে সন্ধ্যা ছাড়িয়ে যখন চারিদিকে ঘুটঘুটে অন্ধকার চলে আসলো, তখন দাদু হঠাৎ করে ফিল করলেন তার পেছনে কেউ আছে। পেছনে কাউকে ফিল হওয়ায় দাদু পেছনে ঘুরে দেখেন তারানাথ তান্ত্রিক দাঁড়িয়ে আছে। এদিকে দাদুকে দেখে তান্ত্রিক হা হা করে একটা হাসি দিয়ে বলল, কিরে কবিরাজ, তুই কি আমার বিষয়ে না জেনে এখানে এসেছিস? তুই কি তারানাথ তান্ত্রিকের বিরুদ্ধে মোকাবেলা করবি? তান্ত্রিকের কথায় দাদু বললেন, আপনার সাথে মোকাবেলা করার কোনো ইচ্ছা আমার নেই। আপনি ভালোই ভালোই এই গ্রাম ছেড়ে দূরে কোথাও চলে গেলে ঝামেলা মিটে যায়। আপনি যা করছেন যেটা অন্যায়, এরকম অন্যায় আমি হতে দেব না। দাদুর কথায় তারানাথ তান্ত্রিক তাচ্ছিল্যের হাসি দিয়ে বললেন, তাই যদি কোথাও যাই, যদি আবার অন্যায় করি, কি করবি? আমার করে দেখি, কর দেখি। তান্ত্রিকের কথায় সালাম দাদু বললেন, আমি আপনাকে আর এই গ্রামের কোনো বাচ্চা বা যুবতী মেয়েকে নিয়ে যেতে দেব না, বাধা দিব। আপনি পারলে, আমার কিছু করতে পারলে করুন। দাদুর কথায় তান্ত্রিক এবার এগিয়ে বললেন, কবিরাজ তুই আমাকে হুমকি দিস, জানিস আমি তোর কি করতে পারি? কথাটা বলে তান্ত্রিক চোখ বন্ধ করে তার সাথে থাকা 2 মাথাওয়ালা সেই ভয়ঙ্কর পিশাচ জিনকে ডাকলেন। এদিকে সালাম দাদু তার পরিচিত তার ওস্তাদ বড় বাবা জিনকে ডাকলেন। বড় বাবা জিন সালাম দাদুর বাবার বন্ধু ছিলেন, সেই হিসেবে বড় বাবা জিনের সাথে পরিচয় সালাম দাদুর। যাই হোক, সালাম দাদুর ডাকে বড় বাবা জিন এসে সালাম দাদুর পেছনে দাঁড়ালেন। ওইদিকে তারানাথ তান্ত্রিকের পেছনে এসে দাঁড়ালেন 2 মাথাওয়ালা পিশাচ জিন। তখন তারানাথ তান্ত্রিক বললেন, কবিরাজ তোকে শেষবারের মতো সাবধান করে দিচ্ছি, এখান থেকে চলে যান, নইলে আমার কালো জাদুর প্রভাব থেকে তুই বাঁচতে পারবি না। তান্ত্রিকের কথায় সালাম দাদু বললেন, তান্ত্রিক তোকে শেষবারের মতো সাবধান করে দিচ্ছি। দাদু এমন কথায় তান্ত্রিক সালাম দাদুর চোখের দিকে তাকিয়ে বিড়বিড় করে কি জানি পড়তে লাগলেন। এদিকে তখন সালাম দাদু বললেন, তোর যত ইচ্ছে তন্ত্র মন্ত্র পড়, আমার উপর কালো জাদুর প্রভাব ফেলতে পারবি না।
কথাটা বলে সালাম দাদু জোরে জোরে কোরআন তেলাওয়াত করতে লাগলেন। এভাবে বেশ কিছুক্ষণ হয়ে যাবার পর তান্ত্রিক সালাম দাদুর উপর কালো জাদুর কোনো প্রভাব ফেলতে না পেরে ব্যর্থ হয়ে তার সাথে থাকা 2 মাথাওয়ালা পিশাচ জিনটাকে আদেশ করলেন দাদুকে আঘাত করার। তান্ত্রিকের আদেশে সেই পিশাচ জিন দাদুকে আঘাত করতে গিয়ে বড় বাবা জিন পিশাচ জিনটাকে ধরে ফেলেন। তখন ওদের দুজনের মধ্যে শুরু হয় যুদ্ধ। ওদের দুজনের মধ্যে যুদ্ধ শুরু হবার পর দুজন সমানভাবে দুজনকে আঘাত করে। এভাবে বেশ কিছুক্ষণ চলে যাবার পর দুজন আহত হয়ে আর যুদ্ধ থামিয়ে দেন। ওদের যুদ্ধ থামার পর সালাম দাদু তান্ত্রিককে বলেন, তারানাথ, তোকে আজকে রাতটা সময় দিলাম। আজ রাতের মধ্যে এই গ্রাম ছেড়ে না গেলে তোকে গ্রামের সবার হাতে তুলে দিব, সবাই পিটিয়ে হত্যা করবে তোকে। দাদুর কথায় তান্ত্রিক বললেন, কবিরাজ, তুই আমাকে হুমকি দিস তাই না? তোকে ছাড়বো না আমি। কথাটা বলে তান্ত্রিক চলে গেলেন। তান্ত্রিক চলে যাবার পর বড় বাবা জিনও চলে গেলেন সেখান থেকে। এদিকে তখন সালাম দাদু গ্রামের সবাইকে ডেকে বললেন, আমি তারানাথ তান্ত্রিকের সাথে কথা বলছি। তান্ত্রিক আমাকে নানান রকম হুমকি দিয়েছে, কিন্তু এতে কোনো লাভ হয়নি। এছাড়াও তার জিনকে দিয়ে আমাকে আঘাত করার চেষ্টা করা হয়েছিল, তাতে কোনো লাভ হয়নি। আপনারা কোনো চিন্তা করবেন না, আমি আজকে রাতটা তারানাথ তান্ত্রিককে সময় দিছি। আজকে রাতে ও আপনাদের গ্রাম ছেড়ে না গেলে কালকের অবস্থা খারাপ করব। আপাতত ভয় নাই, তারানাথ তান্ত্রিক ওই পাহাড়ের দিকে চলে গেছে। দাদুর কথায় সবাই খুশি হন। তবে তখন একটা বাড়িতে দাদু আমার থাকার ব্যবস্থা ও খাওয়ার ব্যবস্থা করে দেন। আমাদের থাকা ও খাওয়ার ব্যবস্থা করায় আমরা খাবার খেয়ে শুয়ে পড়ি। আমরা শুয়ে পড়ার পর মধ্যরাতের দিকে হঠাৎ একটা চিৎকারে ঘুম ভেঙে যায় আমারও সালাম দাদুর। আমাদের ঘুম ভেঙে যাওয়ায় আমরা বাইরে বের হই। বাইরে গিয়ে দেখি গ্রামের সবাই বের হয়ে আসছে। তখন তাদের মধ্যে একজন বললেন, সর্বনাশ হয়ে গেছে, আমার ছোট বাচ্চাটা ঘরে নেই, ওকে খুঁজে পাওয়া যাচ্ছে না। ওনার কথায় সালাম দাদু আর দেরি না করে সবাইকে বললেন, আমাকে একটু একা থাকতে দিন, আমি এই বাচ্চাটাকে ফিরে আনার ব্যবস্থা করছি। কথাটা বলে সালাম দাদু একা একটু দূরে অন্ধকারের মধ্যে ঢুকে গেলেন আর বড় বাবা জিনকে স্মরণ করলেন। দাদুর ডাকে বড় বাবা জিন আসলে দাদু বড় বাবা জিনকে বাচ্চাটার কথা বললেন। তখন বড় বাবা জিন আর দেরি না করে তান্ত্রিকের আস্তানায় গিয়ে সেই বাচ্চাটাকে হত্যা করার আগে ওকে ফিরিয়ে নিয়ে আসলেন। বড় বাবা বাচ্চাটাকে ফিরিয়ে এনে সালাম দাদুর কোলে দিয়ে চলে গেলেন। তখন সালাম দাদু বাচ্চাটাকে কোলে করে নিয়ে এসে বাচ্চাটা বাবাকে দিয়ে বললেন, আল্লাহ রহমতে তান্ত্রিক বাচ্চাটার কিছু করার আগে ওকে নিয়ে আসতে পারছি। আপনারা এখন যে যার ঘরে যান, আমি তারানাথ তান্ত্রিকের ব্যবস্থা করছি। কথাটা বলে সালাম দাদু আমাকে বললেন, নিশাদ, আমার সাথে আয়। কথাটা বলে দাদু হাঁটতে লাগলেন। আমি আর কোনো কথা না বলে সালাম দাদুর সাথে সাথে হাঁটতে লাগলাম। এভাবে বেশ কিছুক্ষণ পর দাদু আমাকে নিয়ে গেলেন পাহাড়ের সেই জায়গায় যেখানে তান্ত্রিক থাকে। সেখানে যাবার পর আমাদের দেখে তান্ত্রিক বলেন, কবিরাজ, তুই আমার কাজে বাধা সৃষ্টি করিস তাই না? আমি তারানাথ তান্ত্রিক এই জীবনে অনেক সাধনা করছি। আমি হেরে যাবার মানুষ নই। আমি তোদের দুজনকে দেখ কি করি। কথাটা বলে তান্ত্রিক তার হাত মুঠ করে চোখ বন্ধ করে বিড়বিড় করে কি জানি পড়তে লাগলেন। বিড়বিড় করে কি জানি পড়ে হাতে থাকা ধুলোর মতো কিছু একটা সালাম দাদু আমার দিকে ছুঁড়ে মারলেন। সেই ধুলোর মতো জিনিসটা সালাম দাদুর শরীরে পড়ে সালাম দাদুর কিছু না হলেও আমার অবস্থা খারাপ হয়। তান্ত্রিকের ছুঁড়ে দেওয়া ধুলোর মতো জিনিসটা আমার শরীরে পড়ার সাথে সাথে আমার শরীর কাঁপতে থাকে। আমি চোখ উল্টে হাত পা বাঁকা করে কেমন যেন করতে থাকি। আমাকে এরকম করতে দেখে সালাম দাদু আমাকে ধরেন আর দোয়া পরে আমার কানে ফু দিতে থাকেন। দাদু দোয়া পরে আমার কানে ফু দেয় আমি আস্তে আস্তে স্বাভাবিক হই। ওইদিকে তান্ত্রিক আমার এই দৃশ্য দেখে হাসতে হাসতে সালাম দাদুকে বলেন, কবিরাজ, তুই না হয় তোর শরীর বন্ধ করে রেখেছিস, কিন্তু তোর সাথে আসা ছেলেটা তো ওর শরীর বন্ধ করেনি। ওর উপর আমার কালো জাদুর প্রভাব পড়বে। ওকে আমি কালো জাদু করেই এখানে মারব, আর তোকে মারবে আমার সাথে থাকা জিন। কথাটা বলে তান্ত্রিক আমার উপর কালো জাদু প্রয়োগ করতে যাবে এমন সময় আয়শাপুরী আসলেন সেখানে। আয়শাপুরী এসে তান্ত্রিকের বুকে এমনভাবে আঘাত করলেন যে তান্ত্রিক উড়ে গিয়ে 10-15 হাত পাহাড়ের যে পাথর সেখানে গিয়ে পড়লেন। তান্ত্রিক দূরে গিয়ে পড়ে ব্যথায় চিৎকার দিয়ে উঠলেন। ব্যথা পেয়ে আবার উঠে বসে আয়শাপুরীর দিকে তাকালেন। তোর এত বড় সাহস আমাকে আঘাত করিস? কথাটা বলে তান্ত্রিক হাত ইশারা করতেই তার সাথে থাকা 2 মাথাওয়ালা জিনটা সেখানে এসে হাজির হলেন। সে জিনটা এসে তার ভয়ঙ্কর রূপ নিয়ে আয়শার সামনে দাঁড়িয়ে তার 2টো মুখ দিয়ে বিকটভাবে হাসতে লাগলেন। এদিকে সেই জিনের এমন রূপ দেখে আমি ভয় পেয়ে গেলে আয়শা আমার কাছাকাছি এসে দাঁড়িয়ে বললেন, ভয় পেও না, তোমার ভালোবাসা তোমার বউ আয়শাপুরী তোমার সামনে দাঁড়িয়ে ভয় পেও না, আল্লাহর রহমতে তোমার কিছু হবে না।
আয়েশা কথায় তান্ত্রিক বললেন, অবশ্যই কিছু হবে। আমার জিন এখন তোদের সবাইকে মেরে ফেলবে। তান্ত্রিকের এরকম কথা আয়েশা বললেন, তাই নাকি? কর দেখি, আমার কি করবি? বল তোর জিনকে, বল আমার কি করতে পারে করুক। কথাটা বলে আয়েশা পরি তান্ত্রিকের জিনের সামনে দাঁড়িয়ে বললেন, কিরে আমার কি করবি কর। আয়েশার কথায় সেই জিনটা চোখগুলো বড় বড় করে গড়গড় করে আওয়াজ করে আয়েশাকে ধরার আগে আয়েশা ওই জিনটাকে ধরে প্রচণ্ড জোরে আঘাত করতে লাগলেন। আয়েশার আঘাতে সেই জিনটা কি চিৎকার বলার মতো না। এভাবে আয়েশা সেই জিনটাকে কিছুক্ষণ আঘাত করার পর তার দুইটা মাথা দুই হাত দিয়ে ধরে মাঝখান দিয়ে টেনে ছিঁড়ে ওকে মেরে ফেললেন। জিনটাকে মেরে ফেলার পর তান্ত্রিক অবাক হয়ে আয়েশার দিকে তাকিয়ে বললেন, আয়েশা পরি, তুই এটা কী করলে? মেরে ফেললে আমার সাথে থাকা জিনটাকে মেরে ফেললি? তুই জানিস দীর্ঘদিন 20টা বছর সাধনা করে অনেক মানুষ বলি দিয়ে এই পিশাচ জিনটাকে বশ করিয়েছিলাম। তুই আমার 20 বছরের সাধনা করা জিনটাকে মেরে ফেললি? তোকে আমি ছাড়ব না, তোকে এখনই বন্দি করব। কথা বলে তান্ত্রিক সেখানে বসে তার সামনে আগুন জ্বালিয়ে তন্ত্র মন্ত্র পড়তে লাগলেন। এই দৃশ্য দেখে আয়েশা তান্ত্রিকের সামনে গিয়ে বসে বললেন, কর, এই তো বসে আছি আমি, তোর সামনে আমাকে বন্দি কর তুই। আয়েশার কথায় তান্ত্রিক ভয় পেয়ে তোতলাতে তোতলাতে তন্ত্রমন্ত্র পড়তে লাগলেন। এভাবে বেশ কিছুক্ষণ যাবার পর তান্ত্রিক যখন কিছু করতে পারলেন না, তখন আয়েশা পরি সালাম দাদু ও আমাকে বললেন, তোমরা তাড়াতাড়ি গ্রামে আসো, আমি ভণ্ড তান্ত্রিককে ওখানে নিয়ে যাচ্ছি। এই বলে আয়েশা তান্ত্রিকের একটা পা ধরে তান্ত্রিকের সেখান থেকে উঠিয়ে নিয়ে সেই গ্রামে নিয়ে গিয়ে ফেললেন। আয়েশা পরি তান্ত্রিককে ওপর থেকে ধপাস করে ফেলে দেয়ায় নিচে পড়ে তান্ত্রিক চিৎকার দিয়ে উঠলেন। তান্ত্রিকের চিৎকারে গ্রামের কেউ ভয়ে তাদের তখনও বের হলেন না। যতক্ষণ না সালাম দাদু ডাকে ততক্ষণ কেউ বের হবেন না। এদিকে আয়েশার কথা মতো আমিও সালাম দাদু তাড়াতাড়ি গ্রামে গিয়ে দেখি তান্ত্রিক বসে আছে, পায়ে অনেক ব্যথা পেয়ে চিৎকারও করছে। তান্ত্রিকের এমন অবস্থা দেখে সালাম দাদু গ্রামের সবাইকে ডাকলেন। দাদুর ডাকে সবাই হাতে আগুনের মশাল নিয়ে বের হলেন। সবাই আসার আগে আগে আয়েশা বাতাসে মিশে অদৃশ্য হয়ে রইলেন। এদিকে সবাই বেরিয়ে এসে দেখলেন তান্ত্রিক বসে আছে। তান্ত্রিকের এরকম অবস্থা দেখে সালাম দাদু সবাইকে বললেন, তান্ত্রিক যে অপরাধ করছে তার বিচার আপনারা কইরেন, আপনারা গ্রামের মানুষ যেটা করবেন সেটা বিচার হবে। সালাম দাদুর কথায় সবাই এবার লাঠি এনে বললেন, তান্ত্রিকের বাচ্চা, এখন কই যাবি? অনেক জ্বালিয়েছিস আমাদের, অনেক মা বাবার বুক খালি করেছিস, আজ তোকে পেয়েছি না। কথাটা বলে তান্ত্রিককে গাছে বেঁধে ইচ্ছে মতো সবাই আঘাত করতে থাকে। সবাই আঘাতে তান্ত্রিকের পরনে কোনো কাপড় থাকে না। মানুষের মায়ের আঘাতে তান্ত্রিক একসময় সবার কাছে মাপ চাইতে থাকে। তান্ত্রিক সবাইকে বলেন, আমাকে মাফ কর গ্রামবাসী, আমি ভুল করেছি, একবার আমাকে বাঁচার সুযোগ দিন। এই বলে তান্ত্রিক সালাম দাদুকে বলেন, কবিরাজ আমাকে এবারের মতো ছেড়ে দিতে বল, আমি কথা দিচ্ছি এই গ্রাম থেকে দূরে কোথাও চলে যাব। তান্ত্রিকের এমন কথায় সালাম দাদু সবাইকে বললেন, থামুন সবাই, ও এত করে যখন বলছে ওকে ভালো হবার একটা সুযোগ দেই। কথাটা বলে সালাম দাদু তান্ত্রিককে বললেন, ইশোন, তুই সত্যি এই গ্রাম ছেড়ে চলে যাবি তো? আর কোনো ঝামেলা করবি না তো? তখন তান্ত্রিক বললেন, না, আর কোনো ঝামেলা করব না, আমি এখনই দূরে কোথাও চলে যাব, আমাকে মাফ করে দে। তখন সালাম দাদু সবাইকে বলেন, ওকে ভালো হবার একটা সুযোগ দেওয়া দরকার, ওর বাঁধন খুলে ওকে যেতে দেন। দাদুর কথায় ওর সম্মান রেখে সবাই তান্ত্রিকের বাঁধন খুলে ওকে ছেড়ে দিলেন। তান্ত্রিককে ছেড়ে দেওয়ায় ও উলঙ্গ অবস্থায় লজ্জা ও আঘাতে সেখান থেকে চলে গেলেন। তান্ত্রিক চলে যাবার পর সালাম দাদু বললেন, তান্ত্রিকের যা শাস্তি পাবার পেয়েছে, এখন থেকে আশা করি আল্লাহর রহমতে কিছুই হবে না। দাদুর কথায় গ্রামের সবাই দাদুকে বলেন, সত্যি কবিরাজ মশাই, আপনি নাম করা কবিরাজ, আপনি আমাদের যে কি উপকার করলেন সেটা বলার মতো না, কখনো ভুলবো না আপনার এই উপকারের কথা। সবাই কথায় সালাম দাদু খুশি হয়ে বললেন, এখনো রাত খানিকটা বাকি, সবাই গিয়ে শুয়ে পড়ুন, সকালে কথা হবে। দাদুর কথায় সবাই চলে গেলে আমি ও সালাম দাদু ঘরে গিয়ে শুয়ে রইলাম। তখন আয়েশা পরি আসলেন আমাদের কাছে। আয়েশাকে দেখে আমি বললাম, আরে আয়েশা, তুমি এখনো বাড়িতে যাওনি? ইয়ামিনকে কি ঘরে রেখে আসছো নাকি মা বাবার ঘরে রেখে আসছো? আমার কথা জবাবে আয়েশা বললেন, ইয়ামিনকে মা বাবার ঘরে রেখে আসছি। নিশাত, চলো, তোমাকে নিয়ে জিনরাজ যাবে একটা বিয়েতে। আয়েশার কথা আমি সালাম দাদুর দিকে তাকালে দাদু বললেন, আমার দিকে তাকে লাভ কি? বউটা কি আমার না তোর বউ ডাকছে, যা। দাদুর কথা আমি বললাম, তুমি কি একাই বাড়িতে ফিরতে পারবা নাকি? কোনো সমস্যা হবে না তো? আরে কিসের সমস্যা হবে, আমি কি ছোট বাচ্চা নাকি? জিনরাজে যা, ওখান থেকে একবারে বাড়িতে যাস, আমি সকাল হলে সবাইকে বলে বাড়িতে যাব। দাদুর কথায় আমি রাজি হয়ে আয়েশার সাথে চলে গেলাম জিনরাজ্যে।
জিনরাজে যাবার পর আয়েশা আমাকে নিয়ে একটা পরীর বিয়েতে গেলেন। আমি অনেকবার জিনরাজ্যে আসছি আয়েশা পরীর সাথে, কয়েকটা বিয়েও খেয়েছি, তাই জিন পরীদের বিয়ের বিষয়ে আর কিছু বলতে চাই না। শুধু এটাই বলবো, বরাবরের মতো এই বিয়ের আয়োজন খুব সুন্দর ছিল। আমিও আয়েশা পরী সেই বিয়ে বাড়িতে যাবার পর সবার সাথে কথা বলি, খাওয়া দাওয়া করে সকালের দিকে সেখান থেকে বাড়িতে আসি। আমি বাড়িতে আসার পর দেখি বাবা ও মা নাস্তা করছে। আমাদের দেখে বাবা বললেন, নিশাত, কোথা থেকে আসলি? তোর মা বলেছিল কাল রাতে বাড়িতে ছিলি না, কোথায় গিয়েছিলি? বাবার কথায় আমি আয়েশার দিকে তাকিয়ে বললাম, সালাম দাদুর সাথে একটা জায়গায় গিয়েছিলাম বাবা, জায়গাটা দূর হওয়ার রাতে বাড়িতে আসতে পারিনি। আমার এরকম কথায় বাবা বললেন, রাতে কোথাও গেলে আমাদের বলে যাবি, আর রাত করে দূরে কোথাও যাবি না যেন। আর আয়, হাত মুখ ধুয়ে খেতে আয়। বোমা, তুমি আসো। বাবার কথায় আমিও আয়েশা খেতে আসলাম আর খাবার খেয়ে নিলাম। খাবার খেয়ে বাবাকে বললাম, বাবা তুমি বাড়িতে থাকো, আমি দোকানে যাচ্ছি। কথাটা বলে চলে গেলাম দোকানে গিয়ে সারাদিন দোকান করতে করে রাতে চলে আসলাম বাড়িতে এসে ইয়ামিনকে কুলে নিয়ে আয়েশাকে বললাম, রান্না কি হয়েছে? তখন আয়েশা বললেন, তুমি কি এখনো খাবার খাবে? তখন বিছানার উপরে ইয়ামিনকে নিয়ে বসে বললাম, না, একটু পর সবাই মিলে খাবো। কথাটা বলে ইয়ামিনকে নিয়ে খেলা করতে লাগলাম। এভাবে বেশ কিছুক্ষণ ইয়ামিনের সাথে সময় কাটিয়ে খাবার খেয়ে ঘরে এসে শুয়ে আয়েশাকে বললাম, আচ্ছা আয়েশা, গতকাল রাতে তো আমরা ওই গ্রাম থেকে জিনরাজ্যে চলে গেলাম, পর তো সালাম দাদুর খবর নেওয়া হয়নি। সালাম দাদুকে আজকে বাড়িতে আসছে? আমার কথার জবাবে আয়েশা বললেন, হ্যাঁ, আমি খোঁজ নিয়েছি, দাদু বাড়িতে আসছেন। আয়েশার কথায় ওর দিকে তাকিয়ে বললাম, জানো, তারানাথ তান্ত্রিকের সাথে থাকা 2 মাথাওয়ালা জিনটাকে দেখে অনেক ভয় পেয়ে গিয়েছিলাম। একটা জিনের 2টা মাথা হয় কেমনে, আবার 3টা চোখ? আমার কথা আয়েশা বললেন, আরে ওইটা তো পিশাচ জিন, ওটা রূপ। পিশাচ জিনের একটা গোত্র আছে যার ভালো সুন্দর রূপ নিতে পারে না, তারা ভয়ঙ্কর রূপেই চলাফেরা করে। ও তাই? আমি তো হঠাৎ দেখে ভয় পেয়ে গিয়েছিলাম। তুমি না গেলে ওই জিনটা আমার আবার সালাম দাদুর ক্ষতি করতো। আমার কথা আয়েশা বললেন, তোমার এই আয়েশা পরী থাকতে কোনো জিন পরী তোমার ক্ষতি করতে পারবে না ইনশাল্লাহ। আয়েশার কথায় খুশি বললাম, সেটা তো জানি। এই বলে আয়েশা আমি বেশ কিছুক্ষণ গল্প করে ঘুমিয়ে গেলাম। পরের দিন সকালে উঠে রোজকার মতো খাবার খেলাম। খাবার খেয়ে বাইরে যাওয়ার সময় সালাম দাদুর সাথে দেখা হতে আমি বললাম, আরে দাদু, তুমি আমার বাড়ির এদিকে কোথায় যাচ্ছ? আমার কথায় জবাবে সালাম দাদু বললেন, তোর কাছে যাচ্ছিলাম, একটু দরকার আছে, আয়েশা পরী কি একটু ডাক দিত? দাদুর কথায় আমি একটু অবাক হয়ে বললাম, দাদু জরুরি কিছু কি? আমার কথায় দাদু মাথা নাড়িয়ে বললেন, হ্যাঁ, ডাক এখনই। দাদুর কথায় আমি আয়েশাকে স্মরণ করলে আয়েশা আসলেন সেখানে। আয়েশা এসে অদৃশ্যভাবে আমাকে বললেন, এখানে আশেপাশে মানুষজন আছে, আমাকে এখানে ডাকলে কেন? তখন আমি বললাম, সালাম দাদু জরুরি ডাকতে বলল, কি যেন বলবে। আমার কথা আয়েশা বললেন, দাদুকে নিয়ে ওনার বাড়িতে চলো। আয়েশা পরীর কথা মতো আমি সালাম দাদুকে নিয়ে তার বাড়িতে গেলাম। সালাম দাদুর বাড়িতে ওনার ঘরে যাওয়ায় আয়েশা সামনে আসলেন। তখন আমি দাদুকে বললাম, দাদু এখন বলো তো, কি সমস্যা তোমার, কি কিছু হয়েছে? আমার কথায় উত্তরে দাদু বললেন, আমি গতকাল রাতে স্বপ্নে তারানাথ তান্ত্রিককে দেখেছি। দাদুর কথা আমি বললাম, তারানাথ তান্ত্রিককে দেখেছো, তাতে কি হয়েছে? এটা আবার এমন কি নর্মাল বিষয়? তো একটা মানুষকে স্বপ্নে দেখতেই পারো। আমার কথা শুনে সালাম দাদু বললেন, নিশাত, আমি কবিরাজ, আমি বুঝি কোনটা নর্মাল মানুষের স্বপ্ন, কোনটা জিন পরীদের দেখানো স্বপ্ন। আমি গতকাল রাতে স্বপ্নে তারানাথ তান্ত্রিককে দেখে শুরুতে অবাক হইনি, আমি অবাক হয়েছি যখন দেখি তারানাথ তান্ত্রিক জিন পরীর মতো চলাফেরা করছে, বাতাসে মিশেও যাচ্ছে। দাদুর কথায় এবার আমি অবাক হয়ে বললাম, কি বলো, এটা কিভাবে সম্ভব, এটা কি সত্যি? আমার কথায় সালাম দাদু কিছু বলার আগে আয়েশা বললেন, এটা হ্যাঁ সত্যি। সালাম দাদু সত্যি বলছে, কারণ শুধু দাদু না, গতকাল রাতে আমি আমাদের বাড়ির আশেপাশে ঘোরাঘুরি করে দেখেছি তারানাথ তান্ত্রিককে। তারানাথ তান্ত্রিক জিনের মতো হয়ে চলছিল। ওর এই কাহিনী দেখে আমি সালাম দাদুকে আজ বলতে চেয়েছিলাম, কিন্তু দাদু তো বলেই দিল। আয়েশার কথায় সালাম দাদু অবাক হয়ে বললেন, কি বলো, তাহলে তুমিও দেখেছ তারানাথ তান্ত্রিককে? কিন্তু এটা কিভাবে সম্ভব? তান্ত্রিক তো একটা মানুষ, ও কিভাবে জিনেদের মতো চলাফেরা করতে পারে? দাদুর কথা আমি বললাম, দাদু বিষয়টা জটিল মনে হচ্ছে, তুমি বড় বাবা জিনকে স্মরণ করো, ওনাকে এই বিষয়টা জিজ্ঞাসা করতে হবে, উনি তো বয়স্ক জিন, হয়তো এইসব বিষয়ে কিছু বলতে পারবে। আমার কথায় সালাম দাদু তাই করলেন। বড় বাবা জিনকে স্মরণ করার কিছুক্ষণ পর বড় বাবা জিন এসে হাজির হলেন। বড় বাবা জিন আসায় দাদু সালাম দিয়ে সব ঘটনা বড় বাবা জিনকে খুলে বললেন।
দাদু সালামের উত্তর দিয়ে বড় বাবা জিন বললেন, সালাম, এই বিষয়টা অনেক জটিল ও কঠিন কিছু মনে হচ্ছে, কারণ শুধু তোমার না, গতকাল রাতে তোমাদের মতো আমিও দেখেছি তারানাথ তান্ত্রিককে। তারানাথ তান্ত্রিক আমার থেকে দূরে দাঁড়িয়ে আমার দিকে তাকিয়ে ভয়ঙ্কর এক হাসি দিয়ে বাতাসে মিশে গেল। বড় বাবা জিনের কথায় আয়েশা ও সালাম দাদু অবাক হয়ে বললেন, তারানাথ তান্ত্রিককে আমরা তিনজনই দেখেছি। এখানে কোনো রহস্য লুকিয়ে আছে? তান্ত্রিক মানুষ হয় কিভাবে জিনেদের মতো চলাফেরা করছে, এটাই আগে জানতে হবে। তখন বড় বাবা জিন বললেন, আমিও আয়েশাপুরি এই বিষয়টা জানার জন্য বের হচ্ছি। আয়েশা, তুমি তোমার মতো করে খোঁজ নাও, আমি আমার মতো করে খোঁজ নেই। কথাটা বলে বড় বাবা জিন সালাম দাদু আমাকে বললেন, তোমরা অপেক্ষা করো, আমরা আসছি। এই বলে চলে গেলেন বড় বাবা জিন ও আয়েশাপুরি। ওরা চলে যাবার পর আমিও সালাম দাদু অপেক্ষা করতে লাগলাম। আমরা বেশ কিছুক্ষণ অপেক্ষার পর বড় বাবা জিন ও আয়েশাপুরি ফিরে আসলেন। ওরা দুজন ফিরে আসায় সালাম দাদু জিজ্ঞাসা করলেন ওরা কিছু জানতে পারছে কিনা। সালাম দাদুর কথার জবাবে দুজন একই কথা বললেন। বড় বাবা বললেন, সালাম, আমরা যারা তারানাথ তান্ত্রিককে দেখেছি আসলে তারানাথ তান্ত্রিক না, তারানাথ তান্ত্রিকের রূপে এক ভয়ঙ্কর জিন। এই বড় বাবা জিন একটু চিন্তিত সুরে বললেন, সালাম, সেদিন তারানাথ তান্ত্রিককে ছেড়ে দিয়ে মনে হয় ভুল করেছ। সেদিন তারানাথ তান্ত্রিক তোমাদের কাছ থেকে চলে যায় এক গহীন জঙ্গলে। সেখানে গিয়ে তারা জানা সমস্ত তন্ত্র মন্ত্র প্রয়োগ করে এক ভয়ঙ্কর জিন সম্রাটকে হাজির করে। তারানাথ তান্ত্রিক সেই জিন সম্রাটকে হাজির করার পর সে জিন সম্রাট রাগে গড়গড় করতে করতে বলে, তান্ত্রিক, তোর এত বড় সাহস, তুই আমাকে হাজির করিস? জানিস তো আমি কে? জানিস তো আমার ক্ষমতা সম্পর্কে? আমি জিন সম্রাট, আমাকে যে কেউ হাজির করতে পারবে না। আমাকে হাজির করার দুইটা শর্ত আছে। এক হলো বিশেষ একটা তন্ত্রমন্ত্র আছে যেটা সঠিকভাবে পাঠ করলে আমি হাজির হই, আর দ্বিতীয় নম্বর শর্ত যে আমাকে হাজির করে সে তার নিজের জীবন, নিজের শরীর আমার নামে বলি দেয়। তুই যেহেতু আমাকে হাজির করতে পারছিস, এর মানে তোর আমাকে হাজির করার তন্ত্রমন্ত্র জানা আছে। আর দ্বিতীয় নম্বর, তুই তোর নিজের জীবন আমার নামে বলি দিবি। আমি কি ঠিক বললাম? সে জিন সম্রাটের কথায় তারানাথ তান্ত্রিক বললেন, আপনি ঠিক বলেছেন জিন সম্রাট, আমি আমার নিজের জীবন বলি দিব আপনার নামে। নিজের মৃত্যুর মাধ্যমে আপনাকে খুশি করব একটা চুক্তিতে। তারানাথ তান্ত্রিকের কথায় সে জিন সম্রাট বলেন, কি চুক্তি বল? তুই আমাকে খুশি করতে পারলে তোর চুক্তিতে রাজি। জিন সম্রাটের কথায় তারানাথ তান্ত্রিক তার একটা আঙ্গুল কেটে রক্ত বের করে একটা কাগজে আয়েশাপুরি, সালাম কবিরাজও আমার নাম লেখে ও ওই জিন সম্রাটকে বলে এদেরকে মেরে ফেলতে হবে। তান্ত্রিকের কথায় সেই জিন সম্রাট বলেন, ঠিক আছে, তাই হবে। তুই আমাকে খুশি করলে আমি তোর চুক্তিতে রাজি। জিন সম্রাটের কথায় তারানাথ তান্ত্রিক একটা ছুরি নিয়ে নিজের গলা নিজে কেটে সেখানেই মারা যান। তান্ত্রিক বুঝতে পারছিল সে আমাদের ওপর কালো জাদু করলে আয়েশাপুরি ওকে ছাড়বে না। আয়েশাপুরির শক্তির সাথে পারবে না বলেও নিজের জীবন নিজে বলি দিয়ে সে জিন সম্রাটকে খুশি করে আমাদের পেছনে লাগিয়েছে। তুমি তো জানো, কোনো জিন একবার কারোর সাথে চুক্তি করলে ও নিজের জীবন দিয়ে হলেও সেটা পূরণ করার চেষ্টা করে। তারানাথ তান্ত্রিক আমাদের কথা বলে নিজে মারা গেছে। এখন চুক্তিমতো সেই জিন সম্রাট আমাদেরকে মেরে ফেলতে আমাদের কাছে আসবে। আমাদের সামনে কি হবে সেটা বলতে পারছি না, খুব সাবধানে থাকতে হবে। বড় বাবা জিনের কথায় আমিও সালাম দাদু অবাক হয়ে বললাম, তাহলে এখন কি হবে? ওই জিন সম্রাটের সাথে যুদ্ধ করা যাবে না? আমাদের কথা আয়েশা বললেন, জিন সম্রাটের সাথে যুদ্ধ করা তো কোনো বিষয় না, যুদ্ধ তো যার তার সাথে করা যায়। এখানে সমস্যা হলো সে জিন সম্রাটের রাজ্যে যে জিনগুলো আছে ওদের সংখ্যা একজন না, দুইজন না, 10 লক্ষ। 10 লক্ষ জিনের মোকাবেলা করা কি এতই সহজ? শুধু তাই না, জিন সম্রাট নিজেই খুব শক্তিশালী। ওনার রাজ্যর 5-10 লক্ষ জিন তো আমার সাথে পারবেন, এটা ঠিক। এটা নিয়ে ভয় নেই, ভয় হয় জিন সম্রাটকে নিয়ে। আমি নিজে একজন শক্তিশালী পড়ি, আমার হাতের এই চুরিটার জন্য আমার মতো কোনো না কোনো শক্তি ওই জিন সম্রাটের মধ্যে আছে। আমি এটা ধারণা করতে পারছি, কিন্তু কিসের শক্তি সেটা জানতে পারিনি। আয়েশাপুরীর কথায় সালাম দাদু বললেন, ঝামেলায় পড়ে গেলাম তারানাথ তান্ত্রিককে ছেড়ে দিয়ে। ওকে যদি ওখানেই মেরে ফেলতাম তাহলে এই সমস্যা হতো না। কি করব? বারবার করে বলছিল ওকে ভালো হবার একটা সুযোগ দেওয়ার জন্য। সব মানুষকে ভালো হবার একটা সুযোগ তো দিতেই হয়, তাই না? ওকে ভালো হবার সুযোগ দিয়ে বিপদে পড়েছে। এখন এই জিন সম্রাটের হাত থেকে বাঁচবো কিভাবে? আচ্ছা, আমরা ওর সাথে কথা বলে দেখব নাকি? আমি ওকে হাজির করাই, ও হাজির হলে কথা বলে দেখি কি বলে। সালাম দাদুর কথায় বড় বাবা জিন বললেন, ঠিক আছে, তাই করো। তখন আয়েশাপুরি বললেন, দাদু দাঁড়ান,
ওই জিন সম্রাটকে হাজির করার আগে আমার বাড়িটা ভালো করে বন্ধ করতে হবে। আমাদের যাওয়াই হোক জিন সম্রাট বা তার কোনো অনুগত জিন মা বাবা আমার স্বামী সন্তানের কিছু করতে না পারে। আমি আগে বাড়িটা বন্ধ করে দিয়ে আসি। কথাটা বলে আয়েশা বাতাসে মিশে গেলেন আর আমাদের বাড়ি ঘর বন্ধ করে চলে আসলেন। আয়েশা ফিরে আসায় সালাম দাদু বললেন, এবার কি হলো, তাহলে জিন সম্রাটকে হাজির করব? তখন বড় বাবা জিন বললেন, না, রাতের জন্য অপেক্ষা করো। রাত হলে ফাঁকা কোনো ঝোপঝাড় বা জঙ্গলে গিয়ে ওকে হাজির করতে হবে। তুমি যদি এখন এখানে জিন সম্রাটকে হাজির করতে চাও পারবে না। আর কথা, যদি পারো তো জিন সম্রাট এখানে হাজির হয়ে তোমার বাড়িঘর সব ভেঙে চুরমার করে দিয়ে চলে যাবে। ও খুবই ভয়ঙ্কর, তাই এখানে না বাইরে হাজির করি ওকে। বড় বাবা জিনের কথায় সালাম কবিরাজ তাই করলেন। রাতে যখন অপেক্ষা করলেন, দীর্ঘ অপেক্ষা করার পর রাত হলো। রাত হতেই সালাম দাদু আমাকে বললেন, নিশাত তুই আমার বাড়িতেই থাক, বাইরে বের হবি না। আমরা ফিরে আসলে তখন আয়েশার সাথে বাড়িতে যাবি। দাদুর কথা আমি রাজি হলাম। ওরা একটু দূরে একটা জঙ্গলের মতো জায়গায় চলে গেলেন। এদিকে আমি ঘরে বসে ভাবছি ওরা কি করে আমি দেখতে চাই জিন সম্রাটকে। এইভাবে ওরা যেখানে ছিল সেই জায়গায় থেকে দূরে একটা ঝোপের আড়ালে চুপ করে বসে রইলাম। আমি ঝোপের আড়ালে থেকে লুকিয়ে দেখছি সালাম দাদু মাটিতে বসে একটা গোল বৃত্ত আঁকলেন। একে বড় বাবা শিখিয়ে দেয়া দোয়া কালাম পড়ে সে জিন সম্রাটকে হাজির করার চেষ্টা করলেন। এইভাবে বেশ কিছুক্ষণ চলে যাবার পর আশেপাশের গাছটার ডাল ভেঙে চুরে সেখানে এসে উপস্থিত হলেন জিন সম্রাট। জিন সম্রাটের চেহারা অনেক ভয়ঙ্কর ছিল। বিশাল চেহারা, মাথায় কোনো চুল নেই, গলা থেকে পুরো মুখটা মুড়ে পুড়ে যাওয়া, আর একটা চোখ সাদা, একটা রক্তের মতো লাল। সে জিন সম্রাট ওখানে হাজির হয়ে ভয়ঙ্কর কণ্ঠে বললেন, এই কবিরাজ, তুই কেন আমাকে হাজির করলি? তুই তো আমার শিকার। তোকে তো তোর বড় বাবা জিন আয়েশাপুরীকে শেষ করে দিব আমি। কথাটা বলে সেই জিনটা ভয়ঙ্কর একটা হাসি দিয়ে কোনো দেরি না করে আয়েশাপুরী ও বড় বাবা জিনকে আঘাত করে ফেলে দিলেন। সে জিনের আঘাতে আয়েশাপুরী ও বড় বাবা জিন পড়ে গিয়ে রেগে আয়েশাপুরী সেই জিন সম্রাটকে আঘাত করতে এসে যেই না জিন সম্রাটের শরীরে স্পর্শ করে তখনই হঠাৎ আয়েশাপুরী বাতাসে মিশে গেলেন। আয়েশাপুরীর সাথে বাতাসে মিশে যাওয়ার পর বড় বাবা জিন ও জিন সম্রাটকে আঘাত করে সে স্পর্শ করার সাথে সাথে বাতাসে মিশে গেলেন। বাকি রইলেন সালাম দাদু। আয়েশাপুরী ও বড় বাবা জিন বাতাসে মিশে যাওয়ায় সালাম দাদু সেখান থেকে পালিয়ে যেতে চাইলে সে জিন সম্রাট দাদুকে স্পর্শ করে না। দাদুও তখন হঠাৎ করে বাতাসে মিশে গেলেন। আয়েশাপুরী, বড় বাবা জিন, সালাম দাদু ওরা সবাই বাতাসে মিশে হঠাৎ কই গেল। এদিকে এই দৃশ্য দেখে একদম চুপ করে রইলাম। সেখানে বেশ কিছুক্ষণ চুপ করে থাকার পর সে ভয়ঙ্কর জিন সম্রাট সেখান থেকে চলে গেলেন। উনি চলে যাবার পর আমি সেখান থেকে দ্রুত চলে আসলাম সালাম দাদুর বাড়ির কাছে। সালাম দাদুর বাড়ির কাছে আসার পর দেখলাম আমার বাড়ির পাশের বাড়ির চাচা উনি বাড়িতে যাচ্ছে। ওনাকে দেখে ওনার সাথে আমি চলে গেলাম আমার বাড়িতে। আমি বাড়িতে যাবার পর মা বাবা বলল, নিশাত কোথায় গিয়েছিলি, বৌমা কই? মা বাবার কথা আমি বললাম, মা আমি সালাম দাদুর বাড়িতে গিয়েছিলাম একটু, আর আয়েশা একটু বাইরে গেছে, কখন যে আসে জানি না। কথাটা বলে ঘরে চলে গেলাম। আমি ঘরে গিয়ে চিন্তা করতে লাগলাম, বড় বাবা জিন, আয়েশাপুরী ও সালাম দাদুর জন্য ওরা হঠাৎ করে বাতাসে মিশে গেল কেন? কোথায় গেল? ওই জিন সম্রাট আবার ওদের কিছু করলো না তো? এসব ভাবছি আর অপেক্ষা করছি কখন আয়েশাপুরী ফিরে আসবে। কিন্তু রাতের খাবার খেয়ে অনেক অপেক্ষা করার পরও আয়েশা আসে না। আয়েশা না আসায় আমার চিন্তা বেড়ে যায়। তখন আমি আর দেরি না করে ফাতেমাপুরীকে স্মরণ করি। ফাতেমাপুরীকে অনেকে জানেন না। শুনুন, আয়েশাপুরীর হাতে যেমন শক্তিশালী চুড়ি আছে, সেরকম একটা শক্তিশালী চুড়ি ফাতেমাপুরীর হাতেও আছে। আয়েশাপুরী একদিন ফাতেমাপুরীকে সাহায্য করেছিল, তখন থেকে ফাতেমাপুরীর সাথে আমাদের পরিচয়। তো আমি ফাতেমাপুরীকে স্মরণ করার পর ফাতেমাপুরী এসে হাজির হয়ে বললেন, কেমন আছেন নিশাত ভাই? হঠাৎ আমাকে স্মরণ করলেন, কোনো সমস্যা হয়েছে নাকি? ফাতেমাপুরীর কথা ওনাকে বললাম, হ্যাঁ একটা সমস্যা হয়ে গেছে। কথাটা বলে ফাতেমাপুরীকে সব ঘটনা খুলে বললাম। সব শুনে ফাতেমাপুরী বললেন, আপনি একটু অপেক্ষা করুন, আমি এখনই খোঁজ নিয়ে আসছি। কথাটা বলে ফাতেমাপুরী খোঁজ নিতে চলে গেলেন, আর ফাতেমাপুরী যাবার আগে আমার অপেক্ষা করতে লাগলেন আমি। এদিকে কিছুক্ষণ পর ফাতেমাপুরী ফিরে এলেন, বললেন, ঝামেলা তো একটা হয়ে গেছে নিশাত ভাই। আয়েশাপুরী, বড় বাবা জিন, সালাম দাদু এদেরকে জিন সম্রাট বন্দি করে রেখেছে তার রাজ্যে। ফাতেমাপুরীর কথায় অবাক হয়ে বললাম, মানে কিভাবে আর কখন করল? তখন ফাতেমাপুরী আমাকে আসল ঘটনা খুলে বললেন। ফাতেমাপুরী বললেন, নিশাত ভাই, জিন সম্রাটের একটা ক্ষমতা আছে। ওনাকে কেউ যদি আঘাত করতে যায় আর স্পর্শ করে, তাহলে সে সাথে সাথে অদৃশ্য হয়ে যাবে। সেই জিন সম্রাট তাকে অদৃশ্য করে যেখানে খুশি সেখানে নিয়ে যেতে পারে।
আয়শাপুরী বড় বাবা জিন ও সালাম দাদুকে মেরে ফেলতে তারানাথ তান্ত্রিক চুক্তি করে নিজের জীবন দিয়েছিল তারানাথ তান্ত্রিকের কথা রাখতে। জিন সম্রাট ওদের তার রাজ্যে ধরে নিয়ে যাবে, হয়তো ওদের মেরে ফেলবে। আয়শাপুরী বড় বাবা জিন ও সালাম দাদুকে মেরে ফেলবে কথাটা শুনে ভয় পেয়ে ফাতেমা পরীকে বললাম, তাহলে এখন উপায় কি? আপনি কিছু করতে পারবেন না? তখন ফাতেমা পরী বললেন, আমি কি করতে পারবো নিশাত ভাই? আমার থেকে আয়শাপুরীর শক্তি বেশি। সে আয়শাপুরী জিন সম্রাটের সাথে যুদ্ধ পারিনি, সেখানে আমি কিভাবে পারবো? আমি যদি এখন সেই জিন সম্রাটকে মারতে ওনার স্পর্শ করতে যাই তাহলে আমিও অদৃশ্য হয়ে যাব এবং বন্দী হব। এখানে আগে জানতে হবে জিন সম্রাটের এই অদৃশ্য করার শক্তিটা কিভাবে বন্ধ করা যায়। ওনার অদৃশ্য করার শক্তিটা বন্ধ করতে পারলে ওনাকে স্পর্শ করা যাবে, তখন ওনাকে আঘাত করে মেরে ফেলতে সুবিধা হবে। কিন্তু আমি তো এই বিষয়ে কিছুই জানতে পারিনি। নিশাত ভাই, কিভাবে জিন সম্রাটের অদৃশ্য করার শক্তিটা শেষ করব? ফাতেমা পরীর কথায় আমি চিন্তায় পড়ে গেলাম। তখনই মনে পড়ল সাজ্জাদ জিনের কথা। সাজ্জাদ জিনের দাদা অনেক বয়স্ক একজন তথ্য সংগ্রহকারী জিন। সাজ্জাদ জিনের দাদা একমাত্র এই খোঁজ দিতে পারবে কিভাবে জিন সম্রাটের অদৃশ্য করার শক্তি শেষ করা যাবে, কিভাবে ওনাকে স্পর্শ করা যাবে। এই ভেবে আমি সাজ্জাদ জিনকে স্মরণ করলাম। আমার স্মরণে সাজ্জাদ জিন আসায় আমি সালাম দিয়ে বললাম, কেমন আছেন সাজ্জাদ ভাই? আমার কথা জবাবে সাজ্জাদ জিন বললেন, ভালো আছি। কোনো সমস্যা হয়েছে নাকি নিশাত ভাই? তখন আমি মাথা নাড়িয়ে বললাম, হ্যাঁ। কথাটা বলে পুরো ঘটনা সাজ্জাদ ভাইকে খুলে বললাম। আয়শাপুরী বড় বাবা জিন, সালাম দাদু এরা মৃত্যু ঝুঁকিতে আছে। ওদের বাঁচাতে জিন সম্রাটের অদৃশ্য করার শক্তি কিভাবে শেষ করা যায় এটার জন্য খোঁজ নিতে হবে জরুরি। আমার কথায় সাজ্জাদ জিন বললেন, ওকে, আপনি কোনো চিন্তা করবেন না, আপনারা কিছুক্ষণ অপেক্ষা করুন, আমি এখনই আমার দাদাকে বলছি সব বিষয়ে তথ্য নিয়ে আসতে। কথাটা বলে সাজ্জাদ জিন চলে গেলেন। আর প্রায় 1 ঘন্টা পর ফিরে এসে বললেন, নিশাত ভাই, আল্লাহর রহমতে একটা উপায় জানা গেছে। পানির নিচে গভীরে যে জিনেরা থাকে ওদের মধ্যে একটা দল আছে জিন, আপনাকে ওই জিনদের কাছে যেতে হবে। ওই জিনদের রাজ্যে যে জিন সর্দার আছে উনি অনেক বয়স্ক ও ক্ষমতাধর একজন ভালো জিন। ওনার প্রাসাদের সামনে একটা পুকুর আছে, সেই পুকুরের পানি এনে যদি এই জিন সম্রাটের শরীরে ছিটে দেওয়া যায় তাহলে জিন সম্রাট তার অদৃশ্য করার শক্তি হারাবে, তখন ওনাকে স্পর্শ করা যাবে আর আঘাত করা যাবে। আপনি আর দেরি না করে পানির গভীরে সেই জিনদের কাছে চলে যান আর সেই জিন সর্দারকে অনুরোধ করে ওনার প্রাসাদের সামনে সেই পুকুরের পানি নিয়ে আসেন। সাজ্জাদ ভাইয়ের কথা আমি বললাম, সাজ্জাদ ভাই, পানির নিচে ওই জিনদের কাছে যাব কিভাবে? আমাকে যাবার পথ বলে দিন। আমার কথায় ফাতেমা পরী বললেন, আমি জানি সেখানে কিভাবে যাবেন। ওখানে যাবার আগে আমার স্বামীর সাথে দেখা করে যান, আপনার জন্য ভালো হবে। ফাতেমা পরীর কথায় সাজ্জাদ জিন বললেন, হ্যাঁ নিশাত ভাই, তাই করুন। আমি তাহলে আসি কেমন? সাজ্জাদ জিনের কথায় আমি ওনাকে জড়িয়ে ধরে বললাম, অনেক ধন্যবাদ সাজ্জাদ ভাই, আমাকে বারবার উপকার করার জন্য। কখনো আয়শাপুরীর সাহায্য লাগলে অবশ্যই বলবেন। আমার কথায় সাজ্জাদ জিন চলে গেলেন। সাজ্জাদ জিন চলে যাবার পর ফাতেমা পরী আমাকে নিয়ে গেলেন তার প্রাসাদে, তার স্বামী জিন সর্দারের কাছে। ওনার কাছে যাবার পর আমি ওনাকে সালাম দিলাম। আমার সালামের উত্তর দিয়ে ফাতেমা পরীর স্বামী বললেন, কেমন আছো নিশাত? ওনার কথার উত্তর দেওয়ার আগে ফাতেমা পরী বললেন, ও ভালো নেই, ওকে একটু সাহায্য করতে হবে। কথাটা বলে সব ঘটনা খুলে বললেন। তখন ফাতেমা পরীর স্বামী একটা কাগজে কিছু একটা লিখে নদীর পাড়ে নিয়ে গিয়ে রেখে আসবে। তুমি সেখানে যাবার পর কিছুক্ষণ অপেক্ষা করবে। বেশ কিছুক্ষণ অপেক্ষা করার পর দেখবা তোমার সামনে হঠাৎ নদীর পানিতে পাক খেতে শুরু করবে। এরকম পানি পাক খেতে দেখার সাথে সাথে বিসমিল্লাহ বলে সেখানে লাফ দিবা। তুমি সেখানে লাফ দেওয়ার পর দেখবা তুমি পানির নিচে সব কিছু দেখতে পাচ্ছ। তখন একটা বিশাল আকাশের মাছ তোমার কাছে এসে দাঁড়াবে আর তুমি ভয় না পেয়ে সেই মাছের লেজটা ধরবা। ওটা কিন্তু সাধারণ মাছ না, একটা জিন মাছ রূপে থাকবে। তুমি মাছের লেজটা ধরায় সেই মাছটা তোমাকে নিয়ে নদীর অনেক গভীরে যাবে। নদীর অনেক গভীরে যাবার পর দেখবা সুন্দর একটা গেট। সে গেটটা খোলার সাথে সাথে তুমি দেখবা তুমি দাঁড়িয়ে আছো একটা প্রাসাদের সামনে। সেই প্রাসাদটা দেখার পর ওখানে ঢুকবা, ঢুকে সেই প্রাসাদের জিন সর্দারকে আমার দেয়া এই কাগজটা দেখাবা, তাহলে হয়ে যাবে। ফাতেমা পরীর স্বামীর কথা আমি রাজি হওয়ায় উনি একজন জিনকে হুকুম করলেন আমাকে নদীর পাড়ে নিয়ে যেতে। ওনার হুকুমে সে জিন আমাকে নদীর পাড়ে রেখে চলে আসলেন। জিনটা আমাকে নদীর পাড়ে রেখে আসায় আমি ফাতেমা পরীর স্বামীকে কথা মতো সেখানে দাঁড়িয়ে রইলাম। এভাবে কিছুক্ষণ থাকার পর হঠাৎ সেখানের পানি পাক খেতে লাগলেন।
পানিতে পাক খাওয়ায় আমি আল্লাহর নাম নিয়ে বিসমিল্লাহ বলে সেখানে লাফ দিলাম। আমি নদীতে লাফ দেওয়ার পর দেখলাম আসলেই পানি নিচে আমি দেখতে পাচ্ছি তখন একটা বিশাল আকারের মাছ আসলেন আমার কাছে। মাছটা আসে আমি ভয় না পেয়ে মাছটাকে লেজ ধরলাম। আমি লেজটা ধরায় মাছটা আমাকে নিয়ে গভীর সমুদ্রে ডুব দিলেন। সেখানে যাবার পর আমি একটা গেট দেখতে পেলাম। সেই গেটটা দেখে মাছের লেজ ছেড়ে সে গেটটা খোলার সাথে সাথে আমি দেখলাম খুব সুন্দর একটা জায়গা, আমার সামনে বড় একটা প্রাসাদ। আমি সেই প্রাসাদ দেখে আর দেরি না করে সেখানে ঢুকলাম। ঢুকে দেখলাম খুব সুন্দর একজন বৃদ্ধা জিন। ওনাকে দেখে মনে হচ্ছিল উনি সেই জিন সর্দার। সে জিন সর্দারকে রেখে আমি সালাম দিলাম। আমি সালাম দিয়ে ওনাকে ফাতেমা পরীর স্বামীর লেখা কাগজটা দেখালে উনি বললেন, তুমি তো একজন মানুষ, তুমি আমাদের মূল্যবান পুকুরের পানি নিতে আসছো, নিশ্চয়ই কোনো বিপদে পড়েছ। কেউ বিপদে পড়লে তাকে সাহায্য করা হয়। আমি তোমাকে পানিটা দিব, তার আগে যাচাই করতে হবে। এই বলে জিন সর্দার তার দুজন জিনকে খবর দিয়ে পাঠালেন। তখন দুজন জিন খবর নিয়ে এসে বললেন, সর্দার ইনি আসলেই সমস্যায় পড়েছেন, ওনার উদ্দেশ্য খারাপ না। তখন সেই জিন সর্দার তার পুকুরের একটু পানি একটা বোতলে আমাকে দিয়ে বললেন, এটা অনেক মূল্যবান পানি, এই পানি দিয়ে জিনদের ক্ষতি করা যায় আবার উপকারও করা যায়। তুমি একজন মানুষ, তাই তোমাকে এই পানি দিলাম, তুমি ছাড়া কোনো জিনপুরি আসলে দিতাম না। তোমাকে আমার মতো একজন সর্দার পাঠিয়েছে, তাই দেরি না করে পানিটা দিলাম, চলে যাও, আল্লাহর তোমাদের সাহায্য করুক। কথাটা বলে সেই জিন সর্দার তার একজন জিনকে হুকুম করায় সেই জিনটা আমাকে ফাতেমাপুরীর প্রাসাদে নিয়ে এসে রেখে চলে গেলেন। সেই জিনটা চলে যাবার পর ফাতেমাপুরী বললেন, নিশাত ভাই পানিটা নিয়ে আসছেন? তখন আমি খুশি হয়ে বলি, হ্যাঁ এই যে নিয়ে আসছি। আমার কথায় ফাতেমাপুরী বললেন, তাহলে চলুন, আর দেরি করা ঠিক হবে না, এখনই আপনাকে নিয়ে যাব জিন সম্রাটের রাজ্যে। এই বলে ফাতেমাপুরী আমাকে নিয়ে যেতে লাগলেন জিন সম্রাটের রাজ্যে। তখন ফাতেমাপুরী আমাকে বললেন, নিশাত ভাই আপনি যে পানিটা নিয়ে আসছেন সেটা এক বোতল না রেখে ছোট দুইটা বোতলে রাখুন, মূল্যবান জিনিস এক জায়গায় রাখা ঠিক না। সে জিন সম্রাটের রাজ্যে যাবার পর খুব সাবধানে ওই সাহস করে জিন সম্রাটের শরীরে এই পানিটা ছিটিয়ে দিবেন, তখন যা করার আমরা করব। ফাতেমাপুরীর কথায় রাজি হয়ে তাই করলাম। পানি নিচে জিন সর্দারের কাছ থেকে নিয়ে আসা পানি ছোট দুইটা বোতলে নিয়ে শরীরের আলাদা আলাদা জায়গায় রাখলাম। এরপর ফাতেমাপুরী আমাকে নিয়ে গেলেন সেই জিন সম্রাটের রাজ্যে। সেখানে যাবার পর আমার তো অবাক, হাজার হাজার লাল লাল জিন ঘিরে রাখছে আয়শাপুরী, বড় বাবা জিন ও সালাম দাদুকে। পাশে একটা জায়গায় দাঁড়িয়ে জিন সম্রাট। আমিও ফাতেমাপুরী সেখানে যাবার পর আয়শাপুরী বললেন, নিশাত তুমি তুমি কেন এখানে আসছো? তুমি কি পাগল হয়ে গেছো ফাতেমা? তুমি কেন নিশাতকে এখানে নিয়ে আসছো? আয়শার কথা চাপে ফাতেমাপুরী কিছু না বলে চুপ করে রইলেন। তখন সেই জিন সম্রাট বিকট শব্দে হাসতে হাসতে বলল, তোমাদের বাঁচাতে আসছে। জিন সম্রাটের কথা আমি ওনাকে অনুরোধ করে বললাম, আপনি দয়া করে এদেরকে ছেড়ে দিন, দয়া করুন এদেরকে কিছু করবেন না। আমার কথা জিন সম্রাট বললেন, ছেড়ে দেব? না 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 না, আমি যে চুক্তিবদ্ধ, তারানাথ তান্ত্রিক আমাকে তার জীবন বলি দিয়ে চুক্তি করে গেছে, আমি ওর কথা রাখবো। আজ এখন তোদের সবাইকে বলি দেব, দুজন পুরী, দুজন মানুষ, একজন জিনকে, সবাইকে বলি দিয়ে কালো জাদু করবো, জিনের কালো জাদু। তোদের শরীর দিয়ে কালো জাদু শেষে তোদের রক্ত মাংস খাবো সবাই। কথাটা বলে জিন সম্রাট তার হাত উঁচু করে হাসতে লাগলেন। জিন সম্রাটের হাসি দেখে তার রাজ্যর সকল জিনেরা হাত উঁচু করে হাসতে লাগলেন আর তাদের ভাষায় কি কি জানি বলতে লাগলেন। জিন সম্রাটের কথা আমি বুঝতে পারলাম ওনাকে অনুরোধ করে কোনো লাভ হবে না। এই ভেবে হঠাৎ করে একটা বোতলের পানি জিন সম্রাটের শরীরে ছিটিয়ে দিলাম। আমি ওনার শরীরে পানি ছিটিয়ে দেওয়ার পর জিন সম্রাট একটু চুপ থেকে হা হা করে হেসে বললেন, বোকা, বোকার দল, আমি জানতাম তোমরা এরকম একটা কোনো চালাকি করবা। আমি আসল জিন সম্রাট না, আমাদের জিন সম্রাট ওই যে। কথাটা বলে জিন সম্রাটের রূপে থাকা জিনটা তার রূপ নিয়ে চলে গেলেন। ওইদিকে তখন বিশাল আকারের আসল জিন সম্রাট চলে আসলেন। সম্রাট এসে বললেন, বোকার দল, তোরা আমাকে কি ভাবিস আমি তোদের মতো এতই বোকা? আমি তারানাথ তান্ত্রিকের সাথে চুক্তিবদ্ধ, তোদের সবাইকে এখন কষ্ট দিয়ে মারব। এই কথাটা বলে জিন সম্রাট আমাকে আগে আঘাত করে ফেলে দিলেন। জিন সম্রাটের আঘাতে আমি ছিটকে গিয়ে পড়লাম দূরে। এদিকে আমাকে আঘাত করায় আয়শাপুরী চিৎকার করে উঠলেন। তখন জিন সম্রাট আয়শাপুরী সহ সবাইকে আঘাত করতে লাগলেন। আয়শাপুরী, ফাতেমাপুরী, বড় বাবা জিন, সালাম দাদু সবাইকে আঘাত করছেন, কিন্তু কেউ জিন সম্রাটকে স্পর্শ করার সাহস পাচ্ছে না। এভাবে জিন সম্রাট সবাইকে আঘাত করতে করতে আহত করে ফেলে রেখে বললেন, তারানাথ তান্ত্রিক বলেছিল আগে যেন আয়শাপুরীকে হত্যা করি,
তাই আগে আয়শাপুরীকে হত্যা করব। কথাটা বলেই জিন সম্রাট 1 পা 2 পা করে আয়শাপুরীর দিকে এগিয়ে যেতে লাগলেন। এই দৃশ্য দেখে আমি কষ্ট করে উঠে বসে আমার সাথে থাকা আরেকটা বোতল বের করে আয়শাপুরীকে ছুঁড়ে দিলাম। আমার ছুড়ানো বোতল পেয়ে সাথে সাথে আয়শাপুরী সেই বোতলের পানি জিন সম্রাটের শরীরে ছিটিয়ে দিলেন। জিন সম্রাটের শরীরে পানি ছিটিয়ে দেওয়ার সাথে সাথে জিন সম্রাট চিৎকার দিয়ে উঠে বললেন, আয়শাপুরী, এটা কি করলি? আমি তো আমার অদৃশ্য করার শক্তি ছাড়ালাম, কিন্তু আমার এমনই শক্তি আছে, আমার 10 লাখ জিন সৈন্য আছে, আমি তোকে ছাড়বো না, এখানেই শেষ করে দিব তোকে। জিন সম্রাটের এমন কথায় আয়শাপুরী হাসতে হাসতে বললেন, আমাকে মারবি, মার, আমাকে আঘাত কর। তখন জিন সম্রাট আয়শাপুরীকে আঘাত করলেন। সম্রাটের আঘাতে আয়শাপুরী পড়ে গিয়ে উঠে দাঁড়িয়ে সেই জিন সম্রাটকে প্রচণ্ড জোরে আঘাত করে ফেলে দিলেন 10 হাত দূরে। আয়শাপুরীর আঘাতে জিন সম্রাট পড়ে গিয়ে তার সকল জিন সৈন্যদের আদেশ করলেন যুদ্ধ করতে। ওনার আদেশে সকল জিনেরা তেড়ে আসতে লাগলেন। তখন ফাতেমাপুরী, বড় বাবা জিন ও আয়শাপুরী জিন সম্রাটের সৈন্যদের আঘাত করতে লাগলেন আর মেরে ফেলতে লাগলেন। শুরু হলো বিশাল যুদ্ধ। আয়শাপুরী, ফাতেমাপুরী মুহূর্তে ওই জিনদের ধরছেন আর মারছেন। এরকম দৃশ্য দেখে জিন সম্রাট সেখান থেকে পালাতে গেলে আয়শাপুরী জিন সম্রাটের পিছনে না জিন সম্রাটকে ধরে ফেলেন। জিন সম্রাটকে ধরে একের পর এক আঘাত করতে থাকেন। এভাবে বেশ কিছুক্ষণ আঘাত করার পর জিন সম্রাট যখন নিস্তেজ হয়ে যায়, তখন আয়শাপুরী জিন সম্রাটের গলা চেপে ধরে বলেন, তারানাথ তান্ত্রিক একজন খারাপ মানুষ, ও কালো জাদু করে নিজের শক্তি বাড়াতো, আর তুই সেই তান্ত্রিকের সাথে চুক্তি করে আমাদের হত্যা করে কালো জাদু করতে চাইছিস। তুই জানিস না তোর শয়তানি শক্তি আল্লাহর ইমানি শক্তির কাছে কিছুই না। কালো জাদুর শয়তানি শক্তি আল্লাহর ইমানি শক্তির কাছে সবসময় হেরে গেছে আর সামনেও যাবে। কথাটা বলে আয়শাপুরী জিন সম্রাটকে সেখানেই মেরে ফেললেন। আয়শাপুরী জিন সম্রাটকে মেরে ফেলার পর পা উপরে, মাথা নিচে করে উপরে তুলে ধরলেন। জিন সম্রাট এরকম মৃত্যু দেখে তার রাজ্যর লাখ লাখ জিন ভয় যুদ্ধ থামিয়ে ভয় কাঁপতে লাগলেন। তখন আয়শা জিন সম্রাটকে মৃত শরীর সেখানে ফেলে বললেন, আজকের পর এই জিন রাজ্যের কোনো জিন কালো জাদুর পথ বেছে নিলে তার অবস্থা এরকম হবে। এটা বলে আয়শাপুরী, ফাতেমাপুরী, বড় বাবা জিন, সালাম দাদু, আমি সবাই চলে আসি সালাম দাদুর বাড়িতে। সালাম দাদুর বাড়িতে আসার পর আয়শাপুরীকে জড়িয়ে ধরে কান্না করতে লাগলাম। সবাইকে এভাবে বেঁচে ফিরে আনতে পারবো ভাবতে পারিনি। আমরা সালাম দাদুর বাড়িতে আসার পর বড় বাবা জিন আমাদের সবার কাছ থেকে বিদায় নিয়ে চলে যায়। তখন আয়শাপুরী ফাতেমাপুরীকে জড়িয়ে ধরে বলে, অনেক ধন্যবাদ তোমাকে, তুমিও তোমার স্বামী নিশাদকে সাহায্য করার জন্য। আয়শার কথায় ফাতেমাপুরী চলে গেলেন। তখন আমি সালাম দাদুকে জড়িয়ে ধরে বললাম, আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া, তোমাদের এভাবে ফিরে পাবো ভাবিনি। আমার কথায় সালাম দাদু বললেন, তোকে অনেক ধন্যবাদ নিশাদ, তোর ওসিলায় আল্লাহ আমাদের বাঁচিয়েছে জিন সম্রাটের হাত থেকে, তোর জন্য দোয়া রইল। যা, এখন দুজনে বাড়িতে যা, তোদের ছেলে অপেক্ষা করছে নিশ্চয়ই তোদের। সালাম দাদুর কথায় ওনার কাছ থেকে বিদায় নিয়ে আমিও আয়শাপুরী চলে আসলাম বাড়িতে। প্রিয় লিসেনার, কেমন লাগলো গল্পটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এটা কিন্তু আয়শাপুরীর একটা স্পেশাল গল্প ছিল, তো অবশ্যই সবাই কমেন্ট করবেন। আয়শাপুরীর এই গল্পটি এখানেই শেষ করলাম। সামনে আয়শাপুরীর নতুন গল্প নিয়ে হাজির হব। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো গল্পে। আল্লাহ হাফেজ।